অনেক লোক ভাবে সাইকিয়াট্রি এন্ড মানে সাইকিক বিং সাইকিক ওটা একই জিনিস। ওরা একই জিনিস। এই লজ্জাটা ভাঙার জন্য মানে স্টিগমা, হাউ ডু উই ব্রেক দ্য স্টিগমা? Why do they call me পাগলের ডাক্তার? Why do they call a patient or পাগল? লোকরা কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, ব্রেনের ডাক্তারের কাছে যাচ্ছে, রেসপিরেটরি ডাক্তারের কাছে যাচ্ছে, মানসিক রোগের ডাক্তারের কাছে যাচ্ছে না। এত thick ফাইল হয়ে সব নর্মাল আসছে, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাব না। তো আমাদের রেসপেক্টের জন্যে আমরা আটকে যাচ্ছিলাম, যেটা ভালো না করছিলাম। আপনার শরীর ভালো না থাকলে তো বুঝতে পারি, ব্যথা হয়, যন্ত্রণা হয়, আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই। কিন্তু মন ভালো না থাকলে বুঝতে পারি কি, বা কাউকে বলতে পারি কি? এই যে যদি আমি বাবা মার কাছে গিয়ে বলি আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, খুব ডিপ্রেসড লাগছে, বাবা মা কি বলে থাকেন? এই আজকালকার বাচ্চা তোরা কি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, আমাদের সময় তো সব ছিলই না। কিন্তু কখনো আমরা বলি না যে তোমার কিন্তু একজন ডাক্তারের প্রয়োজন, মনের ডাক্তারের প্রয়োজন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকবক। আমি স্বরলিপি, হোস্ট অফ দ্য পডকাস্ট। আজকের আমাদের এই এপিসোড মন নিয়ে। মন কেমন আছে আপনার? আর আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর রঞ্জন ঘোষ, সাইকিয়াট্রিস্ট। হাই স্যার, হাই, ওয়েলকাম টু টকবক। হাই, হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি কেমন আছেন? আমি আপনার তো মন ভালোই কেমন আছি। আছেন? আমার মনটা তো ভালোই আছে। আমি তো ট্রেন করেছি Yes. মনটাকে। দেখো, আমাদের দেশে প্র্যাকটিস কোনোদিন হয় না কথা বলা, তো ওই জন্য আমি ট্রেন করতে 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 ওভারশেয়ার করতে 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 কথা বলতে 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 ঠিক থাকি। ওভার শেয়ারিংটা ভীষণ প্রয়োজন না? হ্যাঁ, কিন্তু আমরা সেটা কম শেয়ার করি এদেশে। এক্স্যাক্টলি, মানে আমাদেরকে বলা হয় যে না, চুপ চুপ, এটা বলবি না কাউকে, ওটা একদম। কাউকে বলবি না। আমরা খুব চাপা মানুষ থাকি আসলে, অ্যান্ড এটা ঠিক না। আমাদের ছেলেমেয়েদেরকে শেখাতে হবে যে যদি না বলো মানে খুব অসুবিধা হতে পারে। তোমার ফিউচারের জন্য অসুবিধা, ক্যারিয়ারের জন্য অসুবিধা, সবকিছু, রিলেশনশিপস, এভরিথিং। আপনি ইন্ডিয়াতে আছেন কত বছর? 7 বছর হয়ে গেছে। 7 years হয়ে গেল। Yes. মানে ইন্ডিয়ান পিপলসদেরকে দেখছেন? Yes, only Indians. I'm very proud of that. ওকে। তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, please যেটা বলো। আমি দিয়ে শুরু করলাম, Please. যে আপনার শরীর ভালো না থাকলে আমি ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের মন ভালো না থাকলে আমরা তার কেয়ারও করি না। এটা কেন? আসলে আমাদের একটা কি হয়ে গেছে, লজ্জা হয়ে গেছে সাইকিয়াট্রিস্ট মানুষকে দেখানো। তো আমি অনেকবার শুনেছি যে আমি একটা সাইকো ডাক্তার, পাগলের ডাক্তার, এগুলো শুনি আর লোকরা হাসে মাঝে মাঝে। আমিও হাসি, বাট অ্যাকচুয়ালি এটা খুব চাপের ব্যাপার। বিকজ যদি লোকের লজ্জা পায় আমাকে দেখতে, তাহলে লোক মরে যায়, সুইসাইডে মরে যায়। এটা স্পষ্ট কথা। আমাদের হাইয়েস্ট সুইসাইড রেট সারা পৃথিবীতে 15 থেকে 30। তুমি দেখতে পারো সারা গাইডলাইন্সের মধ্যে। সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। And that's very sad because they're very talented লোকজন যারা মরে যাচ্ছে না কথা বলে। তো যতই লজ্জাটা আমরা বাড়াচ্ছি, ততজন লোক মরবে। কত রকম সাইকোলজিক্যাল ডিজিজ রয়েছে যেগুলো মানে ইন্ডিয়ানসদের মধ্যে বেশি দেখা যায়? সো আমরা কি দেখি, বিকজ অনেক লোকরা অনেক সময় লাগে আসতে, ঠিক আছে? ওরা বলে যে আমি আসবো না ডাক্তারের কাছে। তো ওই ফলে আমি সিভিয়ারিটিটা বেশি দেখি। তো আমরা বাইপোলার দেখি, ওসিডি দেখি, অটিজম দেখি, অটিজম ইজ অন দ্য রাইজ, পিটিএস দেখি, যেখানে বাচ্চা ট্রমা, যখন আমাদের বাবা মা জানে না কি করে মানুষ করাতে, তখন আমরা একটা ট্রমা দেখি, ঠিক আছে? বাচ্চাদের মধ্যে কিরকম ধরনের ট্রমা দেখা যায়? সো কি হয়, আমাদের ছোটবেলায় কি দরকার, একজন বাবা প্যাটার্নাল অবজেক্ট বলে, একজন ম্যাটার্নাল অবজেক্ট বলে। এই দুজন অবজেক্ট কি করা উচিত? সে তোমাকে শান্ত দেবে, যে অ্যাকচুয়ালি দে উইল মেক ইউ ফিল অ্যাট ইজ, দে উইল মেক ইউ ফিল লাইক ইউ আর দ্য বেস্ট, দ্যাট ইউ ক্যান ডু নো রং। সো অ্যাংজাইটি হবে না, সিকিউর অ্যাটাচমেন্ট হবে, ভালোবাসাটা আসবে, তোমাকে কমপ্লিমেন্ট করবে, আর কেউ তোমার থেকে ভালো না। এটা কিন্তু আমরা শুনি না সাউথ এশিয়ান প্যারেন্ট থেকে। ইনফ্যাক্ট আমরা উল্টো শুনি, ঠিক আছে? নেগেটিভই শুনি। সো যখন আমার এক্সাম্পলটা নিচ্ছি, যখন বায়োলজিক্যাল মা না থাকলে ওই আদরের জন্যে, ওই ভালোবাসার জন্যে তুমি খুঁজতে শুরু করবে সব জায়গাতে, আর এই পাবে না। ভালোবাসাটা। হ্যাঁ,
ভুলভাল জায়গাতেও খুঁজতে শুরু করবে। সো ওই কষ্টটা আমরা বাড়াই এক্সপোনেনশিয়ালি। আর যে কোনো জিনিসে চলে যায়, রিলেশনশিপ বলো, কাজে বলো, ওইটা ঘুরে আমাদের মাথায় সাবকনসিয়াসলি। সো ওইটা অ্যাকচুয়ালি আসলে জিনিসটা যেটা আমি ঠিক করি, ওটা থেরাপি বলে ফর পার্সোনালিটি ট্রেটস। তো দ্যাটস মানে রোগগুলো তো ছেড়ে দাও, ওইটা রক্ত থেকে আসছে রোগটা, এইটা এনভায়রনমেন্টাল থেকে আসছে। সো আমরা সব ঠিক করি গুড কার্ম। ও নাইস। হ্যাঁ। মানে আমাদের পরিস্থিতিটা এমন যে আমরা মানে ইচ অ্যান্ড এভরিওয়ান নিডস কাউন্সেলিং। Yes. মানে আমাদের ইন্ডিয়ানসের যা Yes. অবস্থা। Yes. Everyone needs counseling. Not only Indians, দেখো, if you look at counseling as that একটা রিলিসের মতন, তো সবার কাউন্সেলিং দরকার। Someone needs an understanding person, non-judgmental মানুষ যে কথা শুনবে, এক্স্যাক্টলি। স্পষ্ট কথা। And যদি এই মানুষটা না থাকে তোর জীবনে, তো obviously you have to go to a professional. খুব চাপা রাখবে। You'll feel like very trapped. You'll feel like তুমি আটকে গেছো। And that's not a good feeling. ওইটা থেকে যত খারাপ জিনিস হতে পারে। যদি তোমার তাহলে জেনেটিক্স থাকে বাইপোলার জন্য, ওই ট্রমার থেকে বাইপোলারটা বার করো। ওকে। বেশ জেনেটিক্সটা চাপ দিচ্ছ তুমি। আপনার টোটাল যা এক্সপিরিয়েন্স মানে ইউএসএ প্লাস ইন্ডিয়া মিলিয়ে আপনার টপ 5 উইয়ার্ড কেসেস ইউ ফেসড। Yes. So the top ones are like, they're funny. একটা হচ্ছে মানে কনফিডেন্সিয়ালি ব্যাপারটি আছে। একটা হচ্ছে সেলিব্রিটিদের সাথে যখন আমি চিকিৎসা করছি। বলতে পারবো না, বাট ইউএসএ নানা রকমের সেলিব্রিটি ছিল, নানা রকমের স্পোর্টসম্যানসও ছিল। বাট ওদের জীবনটা এত হাই ফান্ডা আর এত সাকসেসফুল, ওরা একটু অসুবিধা হয় ওদের কথা শুনতে, মানে অন্য লোকদের। So if you look at any narcissistic, like if we look at, for example, Donald Trump, if you look at that type of president, ও তো কথা শুনবে না। যতই খারাপ বলেই যাচ্ছে, ভুলভাল করছে, কিন্তু কথা তো শুনবেই না। আই এম সাকসেসফুল, তুমি কি বলবে আমাকে? তো আমি তো তোর থেকে বেশি বড়, এরকম একটা ভাবনা চিন্তা। So they will never listen to us. Those are difficult cases, celebrity cases, okay? Number 2 কেস হচ্ছে ইন্ডিয়াতে আসি। যখন লোকরা ভাবে যে একটা স্পিরিট পজেশন হয়ে গেছে, they not believing in psychiatry, মানসিক রোগ, ওরা ভাবছে যে একটা অন্য স্পিরিট এসে গেছে আর নিয়ে নিয়েছে ওদেরকে, ভূতে ভূত। ধরেছে। হ্যাঁ, তুমি হাসছো, বাট এরকম সত্যি হয়। আর খুব অসুবিধা হয় আমাকে বোঝাতে যে এটা মানে অ্যাকচুয়ালি বাইপোলার সাইকোসিস না স্কিজোফ্রেনিয়া চলছে, তুমি কি বলছো? বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দে থিঙ্ক দ্যাট আমি পুজো করলে তোমার কথা শুনবো না, ওষুধ দেবো না, পূজারির কাছে যায়। মানে ভূতে ধরেছে। Right. এখানে আমি একটা ইন্টারাপ্ট Please, করছি। please. আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতে Yes, চাই। yes, যেহেতু মানে এই টার্মিনোলজিগুলো আমার জানা নেই। অ্যাকচুয়ালি যেটা আমাদের মধ্যে হচ্ছে যে ভূতে ধরা কেসগুলোতে যেগুলো আমরা দেখেছি, সেটা হচ্ছে যে একটা পার্সোনালিটি, তার মধ্যে একটা অন্য পার্সোনালিটি, যে ভাষায় সেই মানুষটা আগে কোনোদিন কথা বলেনি, মানে যে ল্যাঙ্গুয়েজে কোনোদিন কথা বলেনি, সে জানে না সেই ল্যাঙ্গুয়েজটা, বা যে জায়গার কথা সে বলছে সেই জায়গায় সে কখনো যায়নি, মানে ফার্স্ট টাইম বলছে, কোনোদিন দেখেও নি, তাহলে সেগুলো কি করে বলে দেয়, বা সেই ল্যাঙ্গুয়েজটাই কি করে কথা বলে, বা সেই ক্যারেক্টারটা সে কি করে অ্যাবজর্ভ করে? সেটা দেখো, আমি জানি না কোথায় থেকে এক্সপোজার হয়েছে। তুমি বলছো কোনোদিন জানেনি, বাট মানে আমরা আমি কি করে যেসব জানবো সেটা? মানে অ্যাকচুয়ালি যেগুলো নিউজে উঠে আসে বা হ্যাঁ। যেগুলো পডকাস্টে আমরা দেখি। হ্যাঁ, বাট দেখো ওরা তো সেন্সেশনালিজম করবে, ওই জন্য তো আমরা পডকাস্ট করি, বিকজ ইটস আ লিটল বিট অফ সেন্সেশনালিজম। Yeah. বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ওইগুলো সত্যি হয় না ইউজুয়ালি। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই ক্ষেত্রে কি হচ্ছিল, মেয়েটা অ্যাটেনশন সিকিং করছিল। ওকে। ওর বাবা মা মারতো মাকে, সো ওইটা বন্ধ করতে এটা করতো, পজেশনটা। ওকে। বাট অনেক সময় লেগেছে এটা, চ্যালেঞ্জিং কেসেস বলতে। সো অনেক সময় লেগেছে এটা বুঝতে আমাকে। আমি তো মানে ইউএস থেকে আসলাম, তারপর কালচারাল ব্যাপার আছে, আমি বুঝতেই ঠিক পাচ্ছি না গ্রামে কি হচ্ছে ব্যাপারটা। এটা টাকিতে হয়েছে। সো ইট ওয়াজ ভেরি টাফ ফর মি, বাট আমি তারপরে বুঝেছি ব্যাপারটা, তারপরে বুঝে গেছি, তারপরে কাউন্সিলিংটাও ঠিকঠাক করেছি, বাট অনেক সময় লেগেছে। ওই জন্য চ্যালেঞ্জিং, এত চ্যালেঞ্জিং ছিল বাবাকে বোঝানো। আর হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মেয়েটার থেকেও বেশি কাউন্সেলিং ওদের প্রয়োজন ছিল। প্যারেন্টস, মানে কতটা মানে খারাপ পরিস্থিতি হলে তাদেরকে থামানোর জন্য নিজে পজিশনের অভিনয় করে যাওয়া, ইটস টু ডিফিকাল্ট। very difficult, but it happens often.
যদি দেখো সিকনেস যখন সত্যি সিকনেস নেই, actually it's attention seeking to stop some sort of conflict or to get some attention and love যেটা পায়নি. রাইট It is very common. তুমি দেখবে অ্যাজমা অ্যাটাক হচ্ছে, এই অ্যালার্জি, এই ওই, আর লাফাচ্ছে বাবা মা নিয়ে যাচ্ছে হসপিটালে, বাট ভালোবাসা দেখাচ্ছে। ওইটা হচ্ছে ভালোবাসা ওদের জন্য। এক্স্যাক্টলি। It's very sad actually. আমি মাঝখানে Yeah, it's okay, it's ইন্টারাপ্ট okay. করলাম। No. হ্যাঁ, সেকেন্ড হয়েছে, থার্ড। Yeah, the third one was এখানেও দেখেছি এটা একজন aroused হয়ে যেত, sexually aroused হয়ে যেত by seeing ময়লা, which was very strange for me. আর আমি বুঝতে পারিনি আসলে যে কোন ক্লাসিফিকেশন এটা করবো, এটা কি পারভার্সন না বাইপোলার না কি হচ্ছে। সো অনেক সময় লেগেছে, মানে হয়তো এটা বলতেও হয় যে ওসিডির মতন ছিল কি লোকটার। বুঝতে পারলাম না, ময়লা দেখলে He gets turned on, eroticized. Oh my, Yeah, which is weird, like total Really opposite weird. of any type of thinking of mine, at least. So it's like আমাকে অন্য মানে অন্য জগতে যেতে হয়েছে ওকে ট্রিট করতে. So really I was weird. like, yeah, very weird, very weird. So he would, I guess একটা ছোটবেলার trauma ছিল, sexual trauma. মহিলার মধ্যে I think sexual molestation হয়েছে, ওই জন্য had that case. Okay, so that's one case. আরেকটা fourth কেসটা হবে আরেকজনের সত্যি দুটো তিনটে পার্সোনালিটি ছিল, এটা খুবই রেয়ার, বাট ঠিক আছে, এটা ইউএসএ ছিল। সো ইটস কল্ড ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যেটা একদম DID. কম দেখানো যায়, Yes. ডিআইডি। ইটস এটা আমরা সেন্সেশনালাইজ করি, বাট একদম দেখা যায় না এটা, ইটস ভেরি রেয়ার, বাট আমি দেখতে পেরেছি ওটা ইউএসএ। সো তিনটে Okay. পার্সোনালিটি, তিনটে মানুষ আমাদের আমার এই সামনেই দেখেছি। টকবক যে প্রোডাকশন হাউস উলভারিন এন্টারটেনমেন্ট, ওখান থেকে একটা সিরিজ আমরা জাস্ট শুট করলাম। তো আমি বলছি না, Okay, oh, I want to hear that. Yeah. ডিআইডি ওপরে? ইয়াস, Wow, ওটা দেখতে হবে তো। ডেফিনেটলি। So last হচ্ছে was pretty ironic also, but একজন ভেবেছে pregnant, but বলেছে হাজবেন্ডটা কে, তাহলে বলছে অন্য জগতে থেকে, like an alien, ও and তারপরে আরো হাসবি, ভদ্রমহিলা 80 বছর, so she's 80 years old thinking she's pregnant with an alien. That was like it was a pretty funny case. এটা ইন্ডিয়াতে হয়েছে। So এই পাঁচটা কেস I guess stands out in my mind. খুব চ্যালেঞ্জিং ছিল, ভীষণ। very এটা challenging. উইয়ার্ড ছিল। আর Yeah. এটা 5 চ্যালেঞ্জিং কেসেস, আরো যদি কিছু বলেন। Yeah, I mean, these are the weird ones. ঠিক আছে? উইয়ার্ড ওয়ান্স। So the challenging cases are this. যখন ছোটবেলার একটা self-injurious behavior শুরু হয়, and তারপরে ওই কেটে অন্য suicide attempt শুরু হয়. That's very challenging actually, because একটা habit হয়ে যায়, একটা dependence হয়ে যায়, যে আমার মানসিক রোগ হচ্ছে আমার ডেফিনিশন। সো আমার যখন কষ্ট লাগছে আমি কাটতে শুরু করবো, নলে সুইসাইড করবো। সো এটা খুবই চ্যালেঞ্জিং, যে কি করে ভাঙতে হয় এই প্যাটার্নটা, ভেরি চ্যালেঞ্জিং। সুইসাইড নিয়ে যখন কথাই হলো, অনেকেই মানে অনেকের কাছ থেকেই শুনেছি যে সুইসাইড মানে সুইসাইডাল যারা হয় তাদেরকে ডেথ টানে। মানে সে একবার সুইসাইড অ্যাটেম্প্ট করলো, সেটা যদি সাকসেসফুল না হয়, যদি আবার ব্যাক টু নর্মাল লাইফ, বাট আবার কোনো না কোনোভাবে উইদাউট নো রিজন সে আবার সুইসাইড করতে যায়। Yes, because once you have one attempt, তোমার মনটা কি করে টানেল ভিশনের মতন হয়ে যায়, যে এইটা হচ্ছে আমি এটার থেকে আমি স্বাধীনতা পাবো, একমাত্র এই টানেল, এই ভিশন, আই হ্যাভ টু ডু দিস। অ্যান্ড কি হয়, আমরা ওটা কমাতে পারি, সাপ্রেসও করতে পারি, বাট মাঝে মাঝে চলে আসে আবার, তারপর আবার চিকিৎসা করতে হয়। কোন মেন্টাল স্টেটমেন্ট থেকে এই এতটা মানে জার্নি করা যায় আর কি? মানে অ্যাকচুয়ালি আমরা তো মৃত্যুকে ভয় পাই, মানে ডেথকে ভয় পাই, ইউজুয়ালি আমরা সবসময় বাঁচতে চাই। তো কোন মেন্টাল স্টেটমেন্ট থেকে এতটা? যখন আশাটা ভেঙে যায়, লাইক আমাদের যখন হোপলেসনেস আসে, লাইক আমাদের কোনো মানে উপায় নেই, আমরা ভাবি কোনো উপায় নেই, তখন একটা সুইসাইডের উপরে একটা অবসেশন হয়ে যায়। যেটা বলছি আবার, যারা সত্যি সুইসাইড অ্যাটেম্প করে, নট জাস্ট ফেকিং ইট ওর অ্যাটেনশন সিকিং, মানে সত্যি ভাবছে, এটা কিন্তু একটা টানেল ভিশন হয়ে যায়, একটা প্ল্যানের মতন, থামে না আর। ওটা না করলে
কমপ্লিশন হবে না স্বাধীনতা। তো ওরা মানে একদম অবসেসড হয়ে যায় সুইসাইড। তো এই সুইসাইডাল টেন্ডেন্সি কি আটকানো যায়? ইয়েস, কি? যায়। মানে নানা রকম কারণ থাকে তো, সো এভরি কেস হুম, ইজ ডিফারেন্ট, হুম। বাট হ্যাঁ, আটকানো যায়। আচ্ছা, আপনি বললেন যে অনেকে আছে সুইসাইড করতে যায় বা অ্যাটেম্প্ট করে হুম, ফর অ্যাটেনশন সিকিং, ইয়েস। I এরকম mean, হয়? it's actually এটা ভুল বলেছি অ্যাকচুয়ালি। ওরাও তো কষ্ট পাচ্ছে। ওরা তো মানে কিছু কিছু একটা বলতে বলতে চাইছে চাইছে। আমাদেরকে। সো আই মিন যদিও অ্যাটেম্প্ট করছে, দেখো, বাট আমার কষ্ট তো ওর বুঝতে হবে Yes. যে এত করেছে আমাকে দেখাতে যে হুম। ওর কষ্ট হচ্ছে ভেতরে। সো এরা লাইক they didn't get their love from their parents, আবার বলছি। এটা যখন হয় না সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, বাট বেঁচে যাচ্ছে বারবার, আমাদেরকে দেখতে হয় ওদের চাইল্ডহুড রেজিংটা কেমন ছিল। We have to look at the actual parents. আমাদের ইন্ডিয়ান প্যারেন্টসেরকে আমার মনে হয় অনেক বেশি সতর্ক হওয়া উচিত। Oh একটা yeah, সময় গেছে যে একটা জেনারেশন যারা আমরা 90s কিড 80s কিড, তারা মানে একরকমভাবে মা বাবা থেকে নেগলেক্টেড হয়েছে। তারা অনেকজন ভাই বোন, 4-5 জন ভাই বোন কি 2 জন ভাই বোন, right. তা হলেও তারা মানে একসাথে থেকেছে, একটা ফ্যামিলি পেয়েছে, কিন্তু বাবা মায়ের থেকে নেগলেক্টেডও তোর দ্বারা কিছু হবে না বা তুই, সেটা একটা যেমন এফেক্ট করেছে। আবার যখন আমি 2024 to 2025-এ আসছি, তখন অতিরিক্ত প্যাম্পার, Right. মানে ওভার, যেটাকে বলে ওভার কেয়ারিং। হ্যাঁ, তো তারপরে That's a good point actually. মানে পাল্টে গেছে একটু। মানে ভীষণ রকম একটা পাল্টে, কিন্তু দুটোই কিন্তু কোনোটা নর্মাল না। আমার মনে হয় কি, যে কোনো বেবি নেওয়ার আগে বা প্যারেন্টস হওয়ার আগে কি মা বাবার কাউন্সেলিং বা ট্রেনিং প্রয়োজন? হ্যাঁ, এটা ভালো বলেছো। আমাদের ডগ লাইসেন্স লাগে। Yes. Think about it for a second. আমাদের ডগ ট্রেনিং লাগে, হুম। বাট বাচ্চাদের জন্য কিছু লাগে না। তো আমি অনেকবার বলেছি একটু মানে থেরাপি নেওয়া উচিত বাচ্চা হওয়ার আগে। I've actually have a book that says that you should have therapy before becoming a parent. স্যার, Parents, please go through therapy because অনেক আনরিজলভড ইস্যু থাকে, আর লোকরা ভাবে না বাচ্চা হলে সব ঠিক হয়ে যায়। ঠিক আছে। এটা কি মানে ভুল বাচ্চা ধারণা? লাক নিয়ে আসে। হ্যাঁ। ইটস জাস্ট সো ভুল ধারণা। মানে তোমাদের কোরটা ঠিক নেই, আর তুমি ভাবছো একটা বাচ্চা আসলে তোমার আরো ঠিক হয়ে যাবে, আরো সেপারেটেড হয়ে যাবে না। হুম। এটা তো অ্যাবনর্মাল থিঙ্কিং। এইটাতে আমি একটা কথা বলতে চাই, প্লিজ যেহেতু প্লিজ। আমি বহুদিন কলকাতায় আছি এবং আমার বন্ধু বান্ধব সবাইকে দেখেছি, একটা খুব কমন প্রবলেম যেটা মায়েরা বলতে পারে না। রিসেন্ট একটা পডকাস্টে একজন মা বলেছেন, হুম, সেইটা আমি আবার রিপিট করছি, ইয়া প্লিজ। যে বিয়ের পরে অ্যান্ড আফটার ম্যারেজ রিলেটিভস অ্যান্ড মা বাবার চাপে বাচ্চা নেয়, একটা কাপল বাচ্চা নেয়, বা যে কোনো একজনের সম্মতি থাকলে বা একজনের অসম্মতি বা দুজনের সম্মতিতেই সে একটা বাচ্চা নিল। রাইট। দেন বাচ্চাটা হয়ে যাওয়ার পরে একটা মা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে আমি এরকম লাইফ চাইনি, ট্রু। আমার এখনো অনেকটা লাইফ পড়ে আছে, আমার কিছু করা হয়নি। সেখানে রাতের পর রাত জাগা, নিজের ফিগার নষ্ট করা, নিজের মানে সব কিছু জলাঞ্জলি দেওয়া। যতই একটা বাবা পাশে থাকুক, একটা মাদার মানে তাকে তো সব কিছু স্যাক্রিফাইস করে দিতে হয়। তখন সে তার ফ্রাস্ট্রেশন কাজ করতে থাকে, ডিপ্রেশন কাজ করতে থাকে, আমি বাচ্চাটাকে চাই না। দেন ওই চাইল্ডের প্রতি একটা টর্চারিং মনোভাব তৈরি হয় একটা মায়ের। ডেফিনেটলি এই ঘটনা তো অনেকবার শুনেছি, বাট তুমি যেটা বলেছো ঠিক, বাট আমি আরেকটা জিনিস বলতে চাই, ইজ দ্যাট হুম। বাবার কেন দায়িত্ব হবে না একটু? অবশ্যই মানে না, দায়িত্ব, বাট এটা তুমি অবশ্যই। নিজেই বললে, তোমার মুখ থেকে কি বার হ্যাঁ। করলে আগে? মার দায়িত্ব, আর মা ভাবছে আটকে গেছে, হুম। বাট এটা হওয়া উচিত না। আজকাল তো ডাবল ইনকাম সোসাইটিও হয়ে গেছে। সো you're working, like a lot of But- people are working. But Indian society, Yes, but that's not right. that's Not right at all. Because কারোর আশা বন্ধ করে দিচ্ছ, কারোর স্বপ্নগুলো বন্ধ করে দিচ্ছ, obviously I'll have resentment. Obviously I'll have an unhappy marriage. স্যার, আমি খুব সত্যি কথা, মানে খুব হার্শ ট্রুথ বলছি, আমরা Please. এটা নিয়ে পডকাস্টে আলোচনা করতে পারি যে প্রত্যেকটা পুরুষের বা প্রত্যেকটা বাবার এগিয়ে আসা উচিত বাচ্চা মানুষের ক্ষেত্রে, কিন্তু সেটা যখন প্র্যাকটিক্যালি ঘটছে, আমাদের ঘরেও কি এটা ঘটবে? আমাদের এই উচিত সোসাইটিতে হওয়া যদি উচিত। যদি দুজন কাজ করে, আর এডুকেটেড যা দেখছি তোমার মতো, মানে এডুকেটেড মেয়ে, লাইক ইউ হ্যাভ টু রিয়েলাইজ স্বাধীনতা পেয়ে গেছো তোমরা, আর আমি কিন্তু দেখছি না এটা।
আমাদের Exactly. এই সোসাইটাল চাপে স্বাধীনতা কিন্তু পাচ্ছ না তোমরা No. and that's very scary to me because I don't want to live in a society like that. I want to live in an equality society. I do not want to say that my women folk are less than me. I'll never say that. আমি ইউএসএ থেকেছি তো এটা ইম্পসিবল আমার বলা সো যখন আমি দেখছি আমাদের লোকজন এরম করে চাপে আছে আই ফিল ভেরি ব্যাড তখন আমি কাউন্সিলিং এতে বলি বাবাদেরকে take your wife on a date every week 1 ঘন্টা স্পেন্ড করো কোনো ফোন না নিয়ে because you have to be strong with your wife. Yeah. You cannot just say, oh, she's like my employee. That's ridiculous. Yes. Then you should not get married. Only. স্যার এখান থেকে আমার একটা প্রশ্ন আপনার সাথে Please. আগেও বলেছিলাম যে এই যে ম্যারেজ সিস্টেম এই ম্যারেজ সিস্টেম কি সত্যি এক্সিস্ট করে কার কারণ আমি একটু এক্সপ্লেন করি আমাদের অডিয়েন্সের কাছে যেখানে আমার এক খাবার খেতে বেশি দিন ভালো লাগে না এক হেয়ারস্টাইল ভালো লাগে না এক জামা কাপড় ভালো লাগে না একটা মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া কি পসিবল মানে সত্যি কি সেটা পসিবল I don't think I'm the right person to say this because I'm divorced, but I think it is entirely possible. Because আমি অনেক কেস স্টাডি দেখেছি যাদের বাবা মা খুব ভালোবাসে যাদের ভালোবাসা দেখিয়েছে যারা চুজ করেছে ওদেরও ভালো স্পাউসও চুজ হয়েছে আর they live very happily for many years and they have one partner. ঠিক আছে? But যাদের যে কথা বলছিলাম যাদের ইনকমপ্লিট ফ্যামিলি আছে যাদের ভালোবাসা যারা ভালোবাসা পায়নি ইকুয়ালি বাবা মার থেকে ওরা কিন্তু থাকে না এক জায়গাতে তো 5টা ক্লাসিফিকেশন আছে যদি তোমার ভয় লাগে যে তোমার থেকে কেউ চলে যাবে যদি এই ভালোবাসাটা না পাও ইটস কল ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট এটা হয়ে যায় তো 5টা ক্লাসিফিকেশন একটু চট করে বলছি একটা হচ্ছে যদি কেউ তোমাকে ক্ষতি করে এর মধ্যে দেওয়া ব্লক করে দেওয়া সেটা কিন্তু হয় না যদি ক্ষতি করছে এর মধ্যে বন্ধুত্বর মধ্যে থাকে নেক্সট হচ্ছে অ্যাকোয়েন্টেন্স সে জাস্ট আলাপ হয়েছে যেরকম আমাদের জাস্ট আলাপ হয়েছে অ্যাকোয়েন্টেন্স নেক্সট হবে বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কমিউনিকেশন ইউ হ্যাভ টু বি ভেরি ট্রাস্টিং ভেরি কমিউনিকেটিভ অ্যান্ড বিকাম ভেরি ক্লোজ রাইট নেক্সট হচ্ছে যেটা আই ডোন্ট রেকমেন্ড ইজ ফ্রেন্ডস উইথ বেনিফিটস অর এনএসএ নো স্ট্রিংস অ্যাটাচ এটা কিন্তু খুবই খারাপ আর কেউ করিস না এটা বিকজ ইটস ভেরি টাফ টু মেনটেইন দিস বিকজ কেউ না কেউ বেশি ভালোবাসা হয়ে যায় ইটস ভেরি টাফ ঠিক আছে নেক্সট হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস আমি কি দেখি ইউএসএ থেকে অ্যাকোয়েন্টেন্স থেকে ফ্রেন্ডসটা ছাড়িয়ে ফ্রেন্ডস উইথ বেনিফিট হয়ে যাওয়া ঠিক আছে এই দেশে আরো খারাপ এই দেশ থেকে অ্যাকোয়েন্টেন্স থেকে রিলেশনশিপ চলে যাচ্ছে ইউ গোনা স্পেন্ড দ্য রেস্ট অফ ইউর লাইফ উইথ সামবডি দ্যাট ইউ ডোন্ট ইভেন নট ইভেন ফ্রেন্ডস উইথ হাউ ইজ দ্যাট পসিবল সো উই ডোন্ট ইভেন ভ্যালু ফ্রেন্ডশিপ সামটাইমস we're just going for the money let's get married okay তারপরে so you cannot last 80 বছর তাহলে right because তুমি ভাবোনি ভালো করে এটা কি বন্ধু না you get my point right like nobody's ever thinking that I should be a friend with this person forever সঙ্গী yes now at this age I know that আমি কি tolerate করতে পারবো so I got married like 6 years ago I'm very happily married but you know I feel like আমি বুঝে গেছি যে I have to be this person's friend not just take things from them and they take things from me not transactionally but we have to be friends like আমাদের ছোটবেলার বন্ধু ঠিক বন্ধু হওয়াটা ভীষণ জরুরি but এটা হয় না আমাদের মানে কোথাও হয় না আমাদের দেশ কেন মানে ইউএসএও হয় না ঠিক তাই মানে আমাদের এখানে কাপল এবং তারা খুব ভালো বন্ধু এটা সত্যি দেখা যায় না আমাদের বাবা মায়েরা যেটা চায় সেটা হচ্ছে একটা অ্যারেঞ্জ ম্যারেজ যেখানে বাবা মায়েরা চুজ করে দেবে আমাদের খানিকটা সময় দেওয়া হবে যে 1 মাস সময় আছে তারপরেই বিয়ে That's the problem here in this country is that দেখো তুমি বাড়ির লোককে বেশি ইনভলভমেন্ট হচ্ছে এটা আমি এটা বলছি যে আমাদের মানে ম্যারেজ very bad তুমি দুটো একটু মানুষের বলেছিলে বিয়ে হ্যাঁ it's two people that are living together forever right so কি আমরা পিকনিকে দুজনের ফ্যামিলিটা ইন্টারঅ্যাকশন কেমিস্ট্রিটা ভালো হবে আরে আমার মেয়ে আর আমার ওই ছেলেটা যদি না কেমিস্ট্রি ভালো হয় তাহলে কি হবে আমাদের কেমিস্ট্রি কেন বুঝছি রাইট ওদের পরিবার কি like come on what does that matter even right the two people should matter right yes but they don't matter in this society in fact the family matters the family wedding that keeps this দেখো divorce rate কেন কম
এই ফ্যামিলির জন্য। সো এটা একটা ভালো জিনিস কিন্তু ডিভোর্স রেট কম। বাট কেন কম? বিকজ এই দুজন আছে, ফ্যামিলি ওয়াচ করছে, রাইট? ফ্যামিলিরা দেখছে, সোসাইটিরা কি বলবে, রাইট? বাট ওই চাপেতে আনহ্যাপিলি ম্যারিড 80% আমি দেখছি আমার চেম্বারে। Exactly. There people are so unhappily married. And that is also very bad. Unhappily married is, it affects the child. It affects everyone. It leads to hurting other people outside the marriage. It leads to very bad things. But আমরা করে যাই because আমাদের বন্ধুত্ব হয়নি। রাইট স্যার। আমার মনে হয়েছে যে ইন্ডিয়া যত দিন যাচ্ছে আমাদের মানসিকতা তত ছোট হচ্ছে। তার কারণ আমি আপনাকে বলছিলাম যে একটা Yes. সময় আমাদের যেটা আমরা শাস্ত্রে পড়েছি হুম। যে আমাদের ইন্ডিয়াতে ম্যারেজ সিস্টেম সেভাবে ছিল না। Right. তো ওমেনরা মানে মেয়েরা যার সঙ্গে ইচ্ছে মতো তার সঙ্গে পার্টনার চুজ করতে পারতো। তো সেরকমই একজন যে ম্যারেজ চালু করেছে, যাকে আমাদের ফেমাস রাইটার বুদ্ধদেব গুহ বারবার গালাগালি করেছেন, সেটা হচ্ছে যে শ্বেতকেতু পুত্র উদ্দালক, যে ম্যারেজ সিস্টেমটা চালু করেছে। তার কারণ হচ্ছে যে তার মা বাবার সন্তান সে, এবং পরবর্তীকালে সে যখন বড় হচ্ছে দেখছে যে মায়ের সঙ্গে অন্য একজন পার্টনার থাকছে, কারণ তারা দুজনে খুব ভালো থাকছে এবং ওর বাবার একটি মেয়ের সঙ্গে থাকছে, যে তারাও খুব ভালো থাকছে, দে আর হ্যাপি। কিন্তু সে সেটাকে সহ্য করতে পারলো না যে আমার মা কেন অন্য পুরুষের সঙ্গে থাকবে। দেন সে হি স্টার্টেড ম্যারেজ সিস্টেম। Wow. তো এইভাবে তথাকথিত আমাদের ইন্ডিয়াতে ম্যারেজ সিস্টেম এসছে। তার আগে আমাদের ওমেনরা ফ্রি ছিল, তারা রোজগার করে আনতো, পুরুষরা সংসার করতো, এরকমও আমরা একটা সমাজ পেয়েছি বহু বহু বছর আগে। তো সেখান থেকে আমরা ততোধিক মানসিকতায় আমাদের সংকোচন ঘটতে 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 আমরা একদম শ্রিং করে গেছি। Right. মানে এটার কি কোনো ওয়ে আউট আছে? Way out জানি না, বাট আমি জানি যে কি করে হয়েছে। Actually এটা হয়েছে for protecting the female. Like if you think about it, মানে ওই সময়টা একদম protection ছিল না মেয়েদের। So I feel that was a protective thing. যেন আমাদের law যেটা এখন applicable না, যেটা কথা হচ্ছিল, that 420 law, that's not even applicable. Because I mean, torture should be without gender. A male should be able to torture a female and legally be represented, and a female should, if he tortures a male, should also be legally reprimanded. But এই দেশে কিন্তু হয় না এটা, because we are very favoring the woman and protecting them, which is good, but now it's bad. Because এখন city life এ কি equality একটু হয়ে গেছে, right? So ওই equality টা নিয়ে we're not protecting females anymore, we're just hurting males, which is very dangerous কিন্তু. প্রিভিয়াস পডকাস্টে আমরা এই ল নিয়ে কথা বলছিলাম। It was horrible. It's Even a horrible মানে law, actually. এখন ছেলেদেরকে রেপ করার প্রবণতা বাড়ছে আস্তে আস্তে, মেয়েরা ছেলেদেরকে রেপ করছে, বাট সেটা নিয়ে কোনো ল নেই বা আইন নেই ছেলেদের And পক্ষে। even if you left the rape, because rape is a very severe thing, যেটা, you know, a subject to discrimination, but মারামারি, like violence. আমি নিজের চোখে, আমি 7 বছর করছি তো আমি নিজের চোখে দেখেছি যে মেয়েরা বেশি ভায়োলেন্ট হচ্ছে আজকাল, and ছেলেরা খুব ভয় পাচ্ছে করতে কিছু, তো ক্যামেরা নিয়ে সব নিয়ে বসে আছে, মারছে মেয়ে, আমি দেখছি সব ভিডিও টেপ এগুলো। Why? Because there's no protection for the male. Yes. There's actually no protection. And I'm not saying that males need protection here, because it's a very biased society. But in this case, I feel that they need protection. Because mental health bigre jay and suicidal hoy. যেটা আমরা দেখছি, নিউজেও দেখছি, সব জায়গাতে দেখছি। যখন ডিভোর্সের সময় ক্রিমিনাল কেসগুলো হয়ে যাচ্ছে, বাবা মাও ঢুকাচ্ছে ক্রিমিনাল কেসে, ভাই। That is really, I feel, disgusting. How can you get the parents involved like this? Yes. Again, marriage is between two people. Two people. How is this possible? Right. So the society thing is really backward. This law especially. একদমই স্যার। তো এর সঙ্গে আরেকটা শব্দ জুড়ে যায়, সেটা হচ্ছে পারভার্টনেস। Oh, okay. কত রকম পারভার্টনেস হয়, আবার আপনার কাছে কিরকম কেসেস এসছে? The most common one দেখো যেটা আমরা দেখি is that ওই যে বাসে যখন লোকরা যায় একটু rubbing, it's called Freudism, rubbing of your private parts against somebody to get aroused. So a perversion most common থাকে actually. But অনেক নানা রকম perversion আছে. Perversion হচ্ছে একটা sexual unacceptable জিনিস যেটা
অন্য লোককে ক্ষতি করা, লাইক you're actually thinking about them in a bad way. কি করছো কিনা, যদি ক্রিমিনাল হয় কিনা সেটা অন্য ব্যাপার, but your thoughts are almost criminal because you're thinking about doing it to someone else, Yes, sir. right? Whether it be a foot fetish or whether it be fetishism, any type of fetishism. তো অনেক অনেক perversion থাকে। ইউজুয়ালি আমরা দেখি যে ছেলেরা বেশি ডেমনস্ট্রেট করে, বাট অ্যাকচুয়ালি মেয়েদের মধ্যেও থাকে, বাট ওদের হয়তো এক্সপ্রেশনটা বেশি হয় না। অ্যাকচুয়ালি পারভার্টনেস মেয়েদের মধ্যে বেশি থাকে না ছেলেদের মধ্যে বেশি? যেটা আবার বলছি, ওদের কোনো স্টাডি অ্যাকচুয়ালি নেই, বাট ছেলেদের দেখা যায় যে ওরা ধরা পড়ছে, ঠিক আছে? মেয়েদের মধ্যে কি আছে যদি না বার করে, we don't know actually, but আমি যা দেখেছি, যখন inner thoughts গুলো কেউ বলছে আমাকে, মেয়েদের মতন exact pervertness থাকে that ছেলেদের মধ্যেও। ও মানে দুজনের মধ্যেই সমান থাকতে Yes, পারে, যেটা but the ছেলে এত সাহস পাচ্ছে দেখাতে হুম। আমাদের society, which is very sad also. এবার আমরা একটু অন্য জায়গায় যাই, Yes, সেটা please, হচ্ছে please, আমার yes. খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে এত বছর ইউএসএ তে Yes, বাট বাঙালি, yes. উই আর প্রাউড অফ ইউ। মানে thank you. যেটা আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের বেশিরভাগ ট্যালেন্টেড বাঙালিরা বাইরে চলে যাচ্ছে, আমাদের সোসাইটি অ্যান্ড আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের ওয়ার্কিং প্লেস, আমাদের কর্মসংস্থান সব কিছু মিলিয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি। তো আপনি তার মধ্যে এমন একজন বাঙালি যে এরকম একটা ট্যালেন্টেড পার্সন হয়েও বিদেশ থেকে এসছেন আমাদের ভারতবর্ষে, এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা। এবার আপনার জার্নিটা একটু শুনবো, ব্রন অ্যান্ড ব্রট আপ কোথায়, প্লাস এই যে গুড কর্মা, মেন্টাল হেলথ, ভারতবাসীদের জন্য এত কিছু ভাবা, এটা কিভাবে, পুরো জার্নিটা একটু শুনবো। Sure. Just briefly বলছি, বাবা নকশালাইট ছিল। So ও বাবা was a pretty মানে আমার বাবা খুবই like I'm very proud of my father. বাবা যখন ও ছিল না আমার জীবনে, বাবা আমাকে মানুষ করেছে। তো বাবা আমার খুব স্পেশাল মানুষ। তো বাবার জীবনটা আমি খুবই জানি, বাট ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে একটা মূর্তির মতন একটা স্ট্যাচু আছে, ইটস কল্ড দ্য সত্তর আপনজন। 1970s যত লোক মারা যায় কংগ্রেসের হাতে, বাবা ওদের জন্য স্ট্যাচু বানিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে। সো এরম লেভেলে আমার বাবা। সো আমি জাস্ট চেষ্টা করি বাবাকে কপি করতে, ইফ ইউ উইল, বিকজ বাবা ইজ মাই ইন্সপিরেশন। বাবাও 15 বছর আগে এখানে এসছে দেশের জন্য করতে, অ্যাকচুয়ালি এখন 20 বছর হয়ে গেছে, 20 বছর এসছে দেশের জন্য করতে। তারপরে 7 years ago আমার স্টেপমা হঠাৎ মারা যায়। সো দেন বাবা একা হয়ে গেছিল। সো বিকজ অফ দ্যাট আমি তখন ভেবেছি পয়সা সব কিছু না, আমার ফ্যামিলি সব কিছু। দেখো খুব একা লাগে। ইউএসএ সবাই বলে ইউএস ছেড়ে দিয়েছিস ভাই, কি করছিস, পাগল হয়ে গেছিস কি না, তুমি তো পাগলে ডাক্তার, ওই জন্যে না ভাই, ওইখানে অন্য চাপ। এখানে যে আরামটা পাওয়া যায় যদি একটু পয়সা আনতে পারিস, ইটস দ্য কমফর্ট লেভেল ইজ সেকেন্ড টু নান, ঠিক আছে? আর ওইখানে যা খাটতে হয় আর যা টেনশন থাকতে হয় নন স্টপ, ওইটা মানে I wouldn't wish that on anyone. It's very tough. আর আমাদের 9/11 পরে আমি ভাবতাম যে ওইটা আমার দেশ, ইউএস আমার দেশ, ইন্ডিয়া আমার দেশ, মনের মধ্যে আছে জনগণ মন এভরিথিং, বাট ইউএস আমার দেশ। এরকম একটা প্রোগ্রামিং হয়ে গেছিল। 9/11 পরে দেখছি তো এটা আমার দেশ না, সবাই আস্তে আস্তে করে অন্যভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, they're not treating me the same. আর আমি এত ইনভেস্ট করেছি ইউএস এর উপরে। কেন, মানে কি হতো, মানে 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফল করার পরে আমরা নতুন মাইনরিটি হয়ে গেছি, যাদের একটু টার্গেটিং হতো। সবাই Okay. তো জানে না যে আমি হোয়াটস মাই রিলিজন, সো I can look like a Islamic fundamental terrorist, or I can look like a Hindu, or I can look like a Buddhist, but they don't know Hindu. They only know যে এই টেররিস্ট মানুষ 9/11 বিল্ডিং এ একটা প্লেন নিয়ে ভেঙে দিয়েছে। সো আস্তে আস্তে we became the new easy targets for racism. So for example, আমার ব্যবসা, আমার একটা ক্লিনিক্যাল ব্যবসা, একটা সাধারণ মানুষের ব্যবসা, আমার বেশি অডিট হতো।
আমার বেশি ক্ষতি হতো। আমি এগোতে চাইছি, আমি এগোতে পারছি না। কেন পারছি না? আমার স্কিল সেটটা একই। I have the better business plan, but এগোতে পারছি না। So that was very frustrating in a way. আর আমি যা দেখতে পেরেছি is that আগে যেরকম ভালোবাসতো, অন্য কালচারকে ভালোবাসছে, তুমি কোথায় থেকে ভাই? Let me find out. ভয় লাগছিল সবার। আর খুব কষ্ট লেগেছে আমার। মানে সারা জীবন আমার অ্যাকসেন্টও বুঝতে পারছেন। হুম, হুম। So I felt like I was American, but actually I was not American. I was not treated equally as an American. তারপর কখন ডিসাইড করলেন যে So ইন্ডিয়া ওইটাই আসবেন? মানে ব্যবসা করতে I was like হ্যাঁ মানে পয়সা তো হচ্ছে, সবই হচ্ছে। আমি যতদূর আপনার থেকে শুনলাম যে Yeah, please. আপনার বাবা-মা দার্জিলিং কনভেন্টে পাঠান পড়াশোনার জন্য। Yes. এইটা কিরকম মানে আমি একটু জানতে চাই। কারণ আমরা তো চাই বিদেশে যাক ছেলেমেয়ে বড় হয়ে বিদেশে পড়াশোনা করুক। হ্যাঁ। বিদেশ থেকে ইন্ডিয়ায় দার্জিলিং কনভেন্টে আসছে পড়াশোনা করতে। এটা তো একদম রেয়ার কেস একটা। It is a rare case, but একটু ভুল ধারণা হয় because আমাদের পাবলিক সিস্টেম আছে ইউএসএ যখন আমাদের প্রাইমারি হয়। সো আমরা কোনো প্রাইভেট স্কুলে যাই না, খুব কম লোক যায়। ওই পাবলিক সিস্টেম থেকে লড়াই করে কলেজে যায়, ঠিক আছে? হুম, ওইটা আই ফিল আমাদের ইন্ডিয়ান সিস্টেমটা অনেক ভালো, অনেক ভালো। আমাদের এডুকেশন সিস্টেমটা এদেশে, আর যেখানে আমি সেন্ট জোসেফে পড়ি দার্জিলিংয়ে, সরসামকোর্ডা, বাট নর্থ পয়েন্টে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক অ্যাডভান্স হয়ে গেছি। সো আমার যখন 6 স্ট্যান্ডার্ডে কমপ্লিশন হয়, আমি একদম 9 স্ট্যান্ডার্ডে গিয়ে শুরু করি ইউএসএ। দুটো স্ট্যান্ডার্ড আমি স্কিপ করি। এত ইন্টেলিজেন্ট ছিলাম এখানে। So ওকে। I kind of graduated early because I came to India. And আমার একটা খুব সুবিধা হয়ে গেছিল। আমি সবকিছু জানতাম তারপরে। সো মানে যখন হোমওয়ার্কই করছি আমি সব জানি। মানে সুবিধার ব্যাপার হয়ে গেছিল। তো একটা বেসিক পড়াশোনা কি করে করতে হয়, কি করে খাটতে হয়, কি করে কম্পিট করতে হয় টপারদের সাথে, ওইটা আমি শিখে গেছিলাম। ওইখানে গিয়ে তো দেখছি কোনো টপারই নেই। ওকে। মানে তো মানে সুবিধা ব্যাপার এটা হয়ে খুব গেছিল। মানে কি বলবো একটা বোল্ড একটা সাহসী পদক্ষেপ যে ইউএসএ থেকে ইন্ডিয়াতে পাঠানো পড়াশোনার Yes, জন্য। yes. এটা একটা কিন্তু একটা দৃষ্টান্ত। পার্সোনাল ছিল, দেখো তখন মনে হয়নি যে আমি ইউএসএ থেকে ইন্ডিয়া চলে যাচ্ছি? তখন হ্যাঁ, কোন ক্লাস মানে মনে তো হতো। আর তারপরে অনেক কোন কষ্ট, অনেক কত থেরাপিও হতো আমার। থেরাপিও ও হয়েছে যে কেন বাবা-মা আমাকে পাঠিয়েছে? ইউ নো? আমাকে পছন্দ করতো না নাকি? লাইক এরকম একটা চিন্তা ছিল ছোটবেলায়। এখন তো I love my dad for sending me to Darjeeling and Manipal because অনেক কষ্ট করে পাঠিয়েছে না? So I feel like I'm very blessed. But আগে হ্যাঁ, আমার খুব কষ্ট লাগতো। My parents are divorced. আর যখন আমি দার্জিলিংয়ে গেছি হয়তো they didn't want to show me that they were getting a divorce. But আমি যখন গেছি তখন বেরিয়ে গেছি, ডিভোর্সটা হয়ে গেছে। তো আমি দেখতেও পারিনি। আমার তখন তখন বয়স কত ছিল যখন I was দার্জিলিং in 4th কনভেন্টে? standard তখন। ও Yeah, so ছোটবেলায় ইমাজিন আমি একা ফ্লাই করছি হোস্টেসদের সাথে। আমি একা 4 স্ট্যান্ডার্ড থেকে ইউএস থেকে আসছি দার্জিলিং। আমার পিসা না মেসো নিয়ে যেত। টয় ট্রেনে দার্জিলিং টুকটুক করে। হুম তখন বেশি ছিল না আমাদের। So in the 90s এর আগে। দার্জিলিং এ ছোটবেলাটা কেমন It কেটেছে? was beautiful, amazing, best time. Because তখন দেখো অনেক চাপ ছিল বাড়িতে। সো আমি শুনতে পারতাম না ওই ঝগড়াটা। আর বন্ধু তো মানে কত ভালো বন্ধু। কত লাইক রয়্যালটি অফ নেপাল অ্যান্ড জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং টাইম। অনেক কিছু শিখেছি। ওই পরিবেশে থেকে? হ্যাঁ, how to become disciplined, organized, নিজেকে, how to take care of yourself. Very, very, very important life lesson. তোর কখন মনে হলো যে সাইকিয়াট্রিস্ট হবেন বা মানুষের মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন? সো আমি মণিপালে ঢুকে গেছিলাম। বাবা বলেছে, "তুমি মণিপালে যাবে পড়তে, ডাক্তার হবে।" সো আই এম আ বিট অফ আ রেবেল। সো আমি চেয়েছি যে যেটা আমার পছন্দ হবে আমি করব। বাট বাবা চাইছিল যে হয়তো আমি cardiothoracic surgeon হব। And I love all the CTS surgeons, especially Dr. Kunal Sharkar. হুম, But I I took a different route because আমি চাইছিলাম যেখানে আমি কষ্ট পেয়েছি, হুম, আমি চাই না যে অন্য লোক কষ্ট পায়। So I wanted to make sure যে বাচ্চারা যাদের কষ্ট হয়, ডিভোর্স হয়, যাদের চাপ থাকে,
জীবনের মধ্যে যে আমি ঠিক করতে পারি। So I became a child psychiatrist initially, but আগে adult করতে হয় তারপরে child. So ওই স্পেশালটি করতে করতে মেডিসিন আগে, তারপরে adult psychiatry, তারপরে child. So like 8 বছর পড়াশোনা এরকম। Oh, nice. So I love that because আমি তখন লোকরা বলতো তুমি অ্যাডাল্ট এত বছর করছো আর আবার চাইল্ড করবে বাচ্চাদের চিকিৎসা। I said হ্যাঁ ওই সময় তো আমি কষ্ট পেয়েছি, আমি তো হস্টেলের ছেলে, ডিভোর্সড প্যারেন্টস, তো আই উড ওয়ান্ট টু নো কেন হয়েছে এটা। এটা তো আমাদের প্রত্যেকটা শিশুরা ফেস করে। বাবা মায়ের মধ্যে ঝগড়া, মানে এখন আমাদের সেপারেশন অনেক বেড়ে যাচ্ছে, ডিভোর্স বাড়ছে। তো সেখানে আমরা ছোটবেলা, ইভেন আমার জেনারেশনেও আমি ছোটবেলা থেকে যখন বাবা মার ঝগড়া দেখতাম রাইট বা ওই যে ট্রমা কাজ করতো, সেটা এখনো কাজ করে। যে সবসময় মনে হয় যে বাবা মা হ্যাপি থাকলে মানে মনে হয় যেন পৃথিবীর সব থেকে বেস্ট টাইম আমার কাছে এটা রয়েছে, যে এক্স্যাক্টলি দে আর হ্যাপি। এক্স্যাক্টলি মানে একসাথে লাঞ্চ, একসাথে ডিনার, মানে এটা যে একটা বাচ্চার কাছে কতটা পাওয়া যে বাবা মা খুব হ্যাপি আছে, দেয়ার হাগিং, দেয়ার কিসিং, মানে এটা একটা বাচ্চার কাছে অনেক অনেক বড় পাওয়া। এক্স্যাক্টলি এন্ড ওই জন্য বলছি না, যখন অসুখ হয় বাচ্চাদের তখন ওইটা হয়, বাবা মারা ভুলে যায় ঝগড়াটা। হুম বলছিলাম না আগে হুম যে কেন হচ্ছে ওইটা। So that's the love, the power the বাচ্চা has. যদি আমার and তখন শিখে যায় যদি অসুখ হয় বারবার ইয়েস। তাহলে বাবা মারা ঝগড়া করবে না। আর হ্যাঁ ওই ভালো মেমোরিগুলো জন্মদিনে লোকদের সামনে ওগুলো মনে থাকে আমার, বাট কম ওইটা মনে আছে এখন, বিকজ ঝগড়াই দেখেছি। তো ওই জন্য আমি চাই সাইকিয়াট্রিস্ট। নিজেকে তো প্রতি মুহূর্তে সেলফ মোটিভেট করতে হয়েছে। ইয়েস এই সেলফ মোটিভেশনটা কি বা কিভাবে পসিবল? আই গেস হ্যাঁ সেলফ মোটিভেশনটা নিজেকে যখন মানে ইচ্ছাও করে না নিজেকে বলা যে আমি এটা করবই করব, no one can stop me. In fact আমার বাবাও বলতো that you're the best at what you do, keep thinking you're the best, even if you're not the best you'll get there. Now when I'm thinking I'm one of the best, and if you ask me I'll say plainly I'm one of the best in India, but যদি আমি compete করতে চাই I have to act like it. And I cannot just act like I'm not the best. আর কিছু মানে যদি না পড়ি, যদি না এক্সপিরিয়েন্স করি, না পেশেন্ট দেখি, তাহলে তো কি করে বেস্ট হবো? তো আমাকে বারবার স্কিলসগুলো রিফাইন করতে হয় to think I'm the best. সেলফ মোটিভেশন হচ্ছে ওইটাই করা, যে নেক্সট জিনিসটা করতে হয়, ভাবতে হয় না। ইউ হ্যাভ টু জাস্ট ডু ইট। তারপর এক্সপিরিয়েন্স আর ফেলিয়ার নিয়ে যদিও হয় তোমাকে উঠে আবার করতে হবে। দ্যাটস স্ট্রেস, সেলফ মোটিভেশন। এখন আমাদের স্ট্রেস একটা নতুন অর্নামেন্ট হয়ে গেছে, রেগুলার স্ট্রেস। ট্রু, আরো বেশি বাড়ছে সবাই। বাট হাউ টু রিডিউস? অবশ্যই একটা সার্টেন টাইমের পরে আমাদের প্রয়োজন একজন গুড কনসালটেন্টের, বাট মানে ইনিশিয়াল স্টেজে হাউ টু ম্যানেজ স্ট্রেস? লাইক আই থিঙ্ক দ্যাট স্ট্রেস সবসময় থাকে। তো আমাদের আমাদের এবিলিটি টু ডিল উইথ স্ট্রেস একটা দেয়ালের মতন ভাববে। ওই দেয়ালটা ধাক্কা ধাক্কা খেতে 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 ক্ষয়ে যায় দেয়ালটা, তারপরে মেন্টাল হেলথ ইস্যু। বাট একই কিন্তু তোমার দেয়ালটা আছে। তো কি হয় ইন দ্য সিরিজ অফ ইউর লাইফ, লাইক ইফ ইউ টেক ফর এক্সাম্পল সুশান্ত রাজপুত সিং ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিক, সো আই ডোন্ট নো লোকরা ভাবে ও মার্ডার হয়েছে হোয়াটএভার, যদিও ভাবো বাইপোলার এন্ড সুইসাইড, ঠিক আছে? ও রিয়া চক্রবর্তীকে দোষ দেওয়া আই ডোন্ট থিঙ্ক ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন এনি কেস। কাউকে সুইসাইডের কথা দোষ দেওয়া ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। যদি হোমিসাইড হয় সেটা অন্য ব্যাপার, বাট সুইসাইডের কেন? কাকে দোষ দেবে? ওর মা মারা গেছে ছোটবেলায়, ওটা একটা ধাক্কা। গুলি হয়েছে বিহারে অনেক সময়, ওকে মেয়ে ছেলে ডাকতো, ওইটা একটা ধাক্কা। রিয়া চক্রবর্তী আস্তে আস্তে লাস্ট ধাক্কা হইতে হয়েছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে এই ধাক্কাগুলো একটা ধাক্কা কোনোদিন কি করে who are you জীবন gonna শেষ blame? করতে পারে? কাকে দোষ দেবে? So in other countries কিন্তু সুইসাইডের উপরে এই দুটো আইন I really want to change in India, which is that you know, again, criminal prosecution for divorce cases. Second হচ্ছে এই suicide responsibility দেওয়া, এটা একদম obnoxious. It's not possible to give someone responsibility for suicide, only for homicide. একটা হচ্ছে যে হোয়াট ইজ 333 রুল ইন মেন্টাল হেলথ। Right.
So we use the 2-2-1 law actually. Okay. But দুটো জিনিস ধরা যখন প্যানিক শ্বাসকষ্ট বুক ধরবার হচ্ছে. মানে বিষয়টা কি আমি কিছুই জানি না। Okay. Okay, যদি So let's start at চিন্তা then. চিন্তা থেকে শুরু করি. হ্যাঁ, চিন্তা কি জিনিস? মানে আমাদের দুশ্চিন্তা, আমাদের অ্যাংজাইটি বলে ওয়ারিং, ঠিক আছে? সো ওয়ারিং কি জিনিস? তিনটে জিনিস থাকে ওয়ারিং এর মধ্যে, অ্যাংজাইটি ডিসঅর্ডার। একটা হচ্ছে দুশ্চিন্তা, নেগেটিভ থিঙ্কিং, সব থেকে খারাপ আগে ভাবা। ওকে, দ্যাটস দুশ্চিন্তা। নাম্বার 2 হচ্ছে অস্থিরতা, when you become restless because of ওই চিন্তাটা। এক জায়গাতে বসতে পারছিস না, অনেক কিছু ঘাম হচ্ছে, বুঝতে পারছিস না কি করবি, রাইট, লাইক দ্যাট। নাম্বার 3 হচ্ছে ইজ ঘুমের অভাব, অ্যান্ড ইউজুয়ালি ওটা সামনের দিকে হয়। কি হয়, নানা রকমের জিনিস ঘুরে মাথার মধ্যে যখন ঘুমোতে যেতে মানে চেষ্টা করছো যেতে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট কমন তিনটে জিনিস। সো এই তিনটে জিনিস অ্যাংজাইটি করতে কি হয়, এটা হতে 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 আতঙ্ক হয়ে যায়। আর আতঙ্ক কি জিনিস? এই তিনটে চাপা রাখছি, তার ফলে বডি সিমটমস হচ্ছে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, গ্যাস হওয়া, পা আর হাত ঝিনঝিন করা, ঘাম হওয়া, হেডেক হওয়া, আর মনে হচ্ছে তুমি মরে যাচ্ছ, আর কোনো উপায় নেই, ঠিক আছে? এটা সত্যি মনে হচ্ছে কিন্তু, বাট হচ্ছে ওইটার থেকে চেপে। সো ওইটা ট্যাকল করতে ইজ দ্য 3-3-3 রুল। আচ্ছা, যখন আর পাচ্ছ না, কি শ্বাসকষ্ট হচ্ছে, দুটো জিনিস ধরা হাতে, ঠিক আছে? দুটো জিনিস ফিল করা আর নিঃশ্বাস নেওয়া, এই তিনটে জিনিস ভালো করে একটা শান্ত পরিবেশে থাকা। মানে এই মুহূর্তে যদি আমার প্যানিক অ্যাটাক হয় বা এরকম কিছু হয়, দুটো ধরার বলতে এই দুটো জিনিস ধরার, রাইট, মানে ধরলাম, ধরে ডিপ ব্রিদিং। এন্ড ইফ ইউর মাই পেশেন্ট, আমি বলবো যদি না ডিপ ব্রিদিং করতে পারছিস, বারবার বলবি যে এটা হয়তো কষ্ট লাগবে, হয়তো ভাববি মরে যাচ্ছিস, বাট চলে যাবে। তো তাহলে কি হচ্ছে, একটা 30 মিনিটের আতঙ্ক অ্যাটাক, প্যানিক অ্যাটাক, ওটা কমে যাচ্ছে একটু 5 মিনিট। তুমি বারবার বলে যাচ্ছ হ্যাঁ হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু বলছে চলে যাবে। তখন হয়তো একটু চাপ আছে ওই নিঃশ্বাস ব্যায়ামটা করা, বাট আস্তে আস্তে ওইটাও শিখিয়ে দিই। আর সিম্পল ব্রেথ ক্যান টেক অ্যাওয়ে দ্যাট অ্যাংজাইটি। আমাদের শরীর ল্যাপটপে থেকে ভালো, একটা অফ বাটনও থাকে, এটা হচ্ছে নিঃশ্বাস ব্যায়াম। ওকে, আমি এর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যেটা আমাদের প্রত্যেকের হয়, যেটা আমার নিজেরও হয়। মানে আমি ছোটবেলা থেকে কোনোদিনও রেগে যাইনি, মানে আমাকে আমার বাবা মা কোনোদিনও রাগতে দেখেনি। আচ্ছা, বাট এই কয়েক বছর হলো আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে ভাঙচুর করে দিই এরকম একটা, মানে কেউ কিছু, আমি রাগ কন্ট্রোল করতে পারছি না। রাইট। যখন আমার এরকম হচ্ছে, এরকম তো অনেকেই রয়েছে যে মানুষ খুন করে দিতে পারে এরকম রেগে গিয়ে। তো এই রকম যে রাগটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে কুইক প্রসেস কি নিজের অ্যাঙ্গারনেসকে কমিয়ে দেওয়া? সেপারেট ইয়োরসেলফ, আই অলওয়েজ রেকমেন্ড দ্যাট। যখন কিছু একটা করতে যাচ্ছিস যেটা তোমার ক্যারেক্টারের মধ্যে না, মেক শিওর ইউ সেপারেট ইয়োরসেলফ সেফলি। মানে হয়তো পার্টনারের সাথে না বাবা মাকে বলে দিয়েছিস যে যদি এত রেগে যায় আমি একটু বেরিয়ে যাচ্ছি, আমি একটু ঘরে থাকছি, কিন্তু কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? সেপারেট করা। দেন ইফ ইউ ক্যান ডু ডিপ ব্রিদিং, ফাইন, ওর ইউ ক্যান টেক আ পিলো, চেল্লাতে পারো, তারপরে ডিপ ব্রিদিং করো, বাট কিছু অ্যাকসেপ্টেবল করো যেটা ভাঙচুর হবে না, যেটা নিজের আইফোনে ক্ষতি হবে না। অনেক পয়সা হয়ে গেছে, আমি যা শুনি বাবা মাদের থেকে, আরেকটা ফোন ভেঙেছে আমার ছেলে মেয়ে, ভাই তোমরা কি করছো? বাট হ্যাঁ, একটু অ্যাকসেপ্টেবল হয়ে বোঝা যে আমি তো নিজেকে ক্ষতি দিচ্ছি, এটা আমার নিজের ব্লাড প্রেশার বাড়ছে, সো আই শুড নট ডু দিস। মাই ডক্টর স্যার এটা সেফ না। আমি একটু চেলানোর পরে একটু নিঃশ্বাস ব্যায়াম করার পরে তুমি শান্ত হয়ে যাবে। ডিপ ব্রিদিং, 3 সেকেন্ডস নাক দিয়ে বুক ফুলে পেট বার করে, আর 3 সেকেন্ড মুখ দিয়ে বার করে। ওকে, তো ইন আউট। কেন এটা লাভ দেয়? আমাদের একটা নার্ভ থাকে ডায়াফ্রামের মধ্যে, ডায়াফ্রাম হচ্ছে একটা পর্দা লাংয়ের নিচে। তো এটা উপর নিচু যখন হচ্ছে, ভেগাসটা স্টিমুলেট হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, যেখানে আমাদের রিল্যাক্সেশন সেন্টার। সো রিল্যাক্সেশন সেন্টার বলছে স্ট্রেস সেন্টারকে চুপ করতে,
simple explanation like this one releases cortisol যেটা stress hormone এটা এখন বলছে এটা চুপ করে দে তো যোগীরা এটা তো I guess এক মিলিয়ন ইয়ার্স করছে বুদ্ধিস্টরা আরো বেশি হয়তো বাট আমরা এটা শিখিনি এই রেগুলেশনটা মানে প্রাণায়াম অনেক লোক অল্পতেই করে রেগে বলে যাওয়া, বাট করতে পারে না মানে রেগে যাওয়াটা এখন খুব মানে খুব প্রবলেমেটিক। আগে আমরা দেখতাম যে ছেলেদের রাগ বেশি হয়, বাট এখন কিন্তু উল্টে যাচ্ছে পুরো বিষয়টা। True. তো Very এইটা true. দিনকে দিন বাড়ছে। হ্যাঁ ইয়েস আই থিঙ্ক দ্যাট দেখো মেয়েদের উপরে লাইক উইয়ার সেইং আনন্যাচারাল চাপ পড়ছে মেয়েরা একটু ট্রানজিশনাল সময় আছে যেখানে ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে একটু ফ্যাম মুভমেন্টও হচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে মানে অনেক বাকি আছে বাট আস্তে আস্তে এগোচ্ছে সো দে আর ইন আ ভেরি উইয়ার্ড পজিশন সো রাগটা হওয়া স্বাভাবিক কিন্তু বিকজ ইটস প্রিটি নর্মাল এত টেনশনের উপরে you can get explosions but তার মানে না যে it's appropriate তার মানে যে কন্ট্রোল করা যায় না I mean কন্ট্রোল তো করা যায় ডেফিনেটলি তার Yes. জন্য মানে ঠিকঠাক প্রপার একটা ওয়ে প্রয়োজন। রাইট এন্ড দেখো সাহস পেয়ে যাচ্ছে বিকজ আইন তো তোমাদের দিকে হ্যাঁ এক্স্যাক্টলি। So, কেন জিনিস হবে না তো এটা কি হলো ব্যাপারটা বুঝলাম না, মানে চাটলো না কি হলো বুঝতে পারলাম না। but it's true though it's true it's না, on না, your এটা side it's so then true. I mean তো সাহস পেয়ে যাবি একটু but হ্যাঁ মানে একটু ডেমনস্ট্রেট করবে আর কিছু না I'm not saying that guys don't do any type of this guys are বেশি করে এটা ছেলেরা বেশি করে but মেয়েরা আরো বেশি দেখছি আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। তো এর পরে যেটা হচ্ছে যে আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা ডিপ্রেসড বা Right. আমাদের ডিপ্রেশন চলছে। Right. তো এর সিমটমস কি কি? সো দুটো জিনিস দরকার হয় একটা হচ্ছে একটু লো মুডস নলে ইচ্ছাগুলো চলে যাওয়া এই দুটোর মধ্যে একটা হতে হবে তার মধ্যে আরও 5টা জিনিস হতে হয় একটা হচ্ছে নিজেকে সব কিছু দোষ দেওয়া আরেকটা সিমটম হচ্ছে সব সময় ভাবা আমার দ্বারা কিছু হবে না নেগেটিভ সেলফ এস্টিম ঘুমের অভাব থেকে একটু টায়ার্ড লাগা সবসময় ফ্যাটিগ লাগা আর তারপরে ওটা হতে 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 কি হয় কি লাভ বেঁচে থাকা ইজ দ্য সুইসাইডাল থটস এইগুলো হচ্ছে ডিপ্রেসিভ 2 সপ্তাহের জন্য যদি এটা হয় তোমার একটা মেজর ডিপ্রেসিভ এপিসোড আচ্ছা, প্রত্যেকটা তো একটা শুরু আছে। যে কোনো একটা জ্বর প্রথমে যদি 101 জ্বর থাকে আমরা একটা ক্যালপল দিলাম, রাইট তারপর যখন বাড়লো দেখি আরেকটু কিছুক্ষণ দেখি, তারপর ডক্টরের Right. কাছে যাব। একদম দিয়ে যখন 2 এর কাছে যাচ্ছে 102 এর কাছাকাছি, তখন ডক্টরের জ্বরটা কমছে না। বাট আমরা কখন বুঝতে পারবো যে এবার আমার সময় এসেছে যে টু কনসাল্ট আ সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট? রাইট নাম্বার 1 জিনিস ইজ ঘুমের অভাব অ্যান্ড খিদেটা চলে যাওয়া এই দুটো যদি হয় তোমাকে ইমিডিয়েটলি সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া নাও সাইকোলজিস্টের কাছে যাওয়া যখন চিন্তা বাড়ছে যে কোনো জিনিসের চিন্তা তোমার দুঃখর চিন্তা নলে তুমি পাল্টে যাচ্ছ চিন্তাতে নলে তুমি পারছো না করতে কিছু চিন্তাতে না মুডের জন্য এইগুলো সাইকোলজিস্টের কাছে যাওয়া বিকজ তাহলে সাইকিয়াট্রিস্ট কাছে পড়ে যেতে হবে না ওষুধ লাগবে না তাহলে রাইট আমি ইউনিকলি একটা সাইকিয়াট্রিস্ট যে সাইকোলজিও করি মানে থেরাপিও করি এবং ওষুধও দিই বাট অনেক লোক করে না দুটো বাট আই ফিল লাইক আ সাইকোলজিস্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ওইটা প্রিভেনশন বলে প্রিভেন্টিং ইট ফ্রম গেটিং মোর সিভিয়ার আপনারই পেজ থেকে দেখছিলাম যে ইন্ডিয়ানস আর লুজিং স্লিপ। Yeah, of course. They are. Very, very common. ঘুমের অভাব হচ্ছে নাম্বার 1 জিনিস আমি দেখি এটা কি শুধুমাত্র স্ট্রেস ডিপ্রেশন এগুলো থেকেই? সবকিছু অনেক কিছু চলছে ইনসমনিয়া তাহলে কি স্ট্রেস থেকেই আসে? কমিউটিং টাইম অনেক লোকরা হ্যাঁ। 2 ঘন্টা যাচ্ছে কাজে তারপর ফেরত আসছে 2 ঘন্টা 4 ঘন্টা রাস্তায় মানে তুমি তো দেখছো কি রাস্তার অবস্থা তো নর্মাল লোকরা ঘুমের অভাব কিন্তু হচ্ছে তার মধ্যে মানসিক রোগের ওর উপরে আর কি হ্যাঁ যখন চিন্তা হচ্ছে মাথা সারা রাত্রির কি করে ঘুমাবে আর একটা প্রবলেম হচ্ছে যখন ঘুম নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে স্লিপ প্যারালিসিস। Yes. এটা আমি একবার ফেস করেছিলাম। আচ্ছা তো স্লিপ প্যারালিসিস হলে চারপাশে এরকম ভুতুরে ঘটনা কেন ঘটে, মানে আমি চোখ খুলে আছি, আমি সেন্সে আছি, আমি নড়তে পারছি না, আমার মনে হচ্ছে বুকের ওপর কেউ একটা চেপে বসে আছে এবং চারপাশে সব হরর থিংস ঘটতে থাকে। রাইট এটা আমি একবারই ফেস করেছি জীবনে। তো
মনে হবে যে আমাকে মানে আমি ভূত দেখেছি, আমার ওপরে ভূতে বসেছিল, বাট এটা পুরোপুরি একটা মানে হরর একটা এক্সপিরিয়েন্স। পরে আমি এটাকে সার্চ করে জেনেছি এটাকে স্লিপ প্যারালিসিস বলেন। হোয়াট ইজ স্লিপ প্যারালিসিস আর কেন হয় বা কি বিষয়টা? তো হ্যাঁ, স্লিপ প্যারালাইসিস একটা খুব উইয়ার্ড জিনিস, বাট কি হয় ইজ দ্যাট তোমার ঘুম অ্যাকচুয়ালি হচ্ছে না, তুমি ভাবছো ঘুমাচ্ছ, মনটা চলছে, বাট তো ভিভিডলি চলছে। তো ওই স্বপ্নটা তুমি অ্যাকচুয়ালি দেখছো। সো মাঝে মাঝে ঘুমে আসছে আরইএম সাইকেলটা, কিন্তু মিনস আমার মনে আছে যে আমি জেগে আছি, আমি সেন্সে আছি। ইয়া, বাট ওইটা কোথায় থেকে দেখছিলে? ওইটা স্বপ্নর দিক থেকে দেখছিলে, আর তারপর জেগে যাচ্ছ, আর ওইটা এখনো ভাবছো যে হচ্ছে। তো ওকে। তোমার মনটা কিন্তু অ্যাক্টিভ, মাইন্ড ইজ অ্যাক্টিভ। তো অনেক কিছু কি সত্যি না দেখতে পাচ্ছ ওই সময়টা? ইলিউশন। Yes, because you're in half asleep. There's two types of delusion at the sleep time. ঘুমের যাওয়ার আগে and তাড়াতাড়ি ওঠা। হুম। এই দুটোর সময় কিন্তু hallucination দেখা যায় আর delusion দেখা যায়। তো ওই সময়গুলো একটু কেয়ারফুল থাকতে হয়, বাট ওইটা যদি সারা রাত্রি চলে হচ্ছে sleep paralysis. ওকে। So your mind is active, but you're sleeping. হুম। It doesn't shut off. আর এটা কিছুক্ষণের জন্য হলো তখন? মানে কিছুক্ষণের জন্য, যেটা আমার হয়েছিল। কিছুক্ষণ জন্য জাস্ট তুমি দেখো একটু দেখছো তারপর ঘুমিয়ে পড়ছো, which is normal. না, আমার এটা হয়েছিল যে যেটা আমি জানি না ওরা মানে স্লিপ প্যারালিসিস বলে কিনা, বাট ওই সিমটমসগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে কন্টিনিউ 1 আওয়ার ধরে আমার মনে হচ্ছে না আমার চারপাশে এটা চলছে, আমি নড়তে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে আমাকে দেখছে কন্টিনিউয়াসলি। মানে ট্রমাটাইজ, মানে কি বলবো, একটা যাতা অবস্থা, Yeah, that's scary. মানে Very ভেরি scary, স্ক্যারি। very scary. But yeah, I feel like your mind is active at that time. তুমি বুঝতে পারছো কেন? হ্যাঁ, হ্যাঁ, আমার Your মন mind is জেগে আছি, active, but আমি you're ঘর saying দেখতে you're পাচ্ছি। sleeping. See, people are saying they're sleeping, but I'm hearing activity. আর আমি চাইছি আমার নার্ভটাকে কাজে লাগাতে, আমার হাতটাকে তুলতে, Because তুলতে you're পারছি না। sleeping. আমি চিৎকার করতে চাইছি, বাট You're পারছি not না। because you're sleeping. বুঝতে মানে পারছিস? But mindটা on. But তুমি ঘুমাচ্ছো। হিউম্যান অ্যানাটমি Yes. একটা মানে যে কত ভাস্ট একটা কত জিনিস, জিনিস সেখানে হতে পারে, right? কত রকম কি ঘটে Yes, যেতে পারে। yes. So কি হয়, স্টেজ একটু ভাগও আছে। স্টেজ হুম, 1 through 3 হচ্ছে নন আরইএম। হুম। স্টেজ 4 হচ্ছে যখন তুমি চোখটা পিড় করছো আর সত্যি আনকনসিয়াস হয়ে যাচ্ছ, তখনই স্বপ্নটা দেখা যায়। বাট যখন স্টেজ 4টা ইনকমপ্লিট হচ্ছে না, তুমি স্টেজ 1 through 3 তেও দেখতে পাচ্ছ। সো ওই সময়টা অ্যাক্টিভ হচ্ছ। ওকে। So that's the problem. The stage 1 through 3 problem. একটা আপনারই কথা আমি please. বলছি, এটা হচ্ছে ডু নট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। Yes. প্লিজ এক্সপ্লেন। Yeah, because আমাদের নানা রকমের নেগেটিভ চিন্তা হয়, জানো? লাইক আমাদের ম্যাক্সিমাম নেগেটিভ চিন্তা হয় লোকের, ম্যাক্সিমাম, যে এটা হবে না, এটা করতে পারবো না, এটা এটা করা না, ভালো না। These negative thoughts না keep getting in your mind and define you. So you should not be defined by your negative thoughts. তাহলে তো সিবিটি দরকার। The negative automatic thoughts সত্যি না। কি সত্যি, হয়তো সত্যি অনেক কিছু করেছিস জীবনে, তো তুমি ভাবছো যে কিছু করতে পারিনি, and that's not okay. ওইটা চেঞ্জ করতে, ওইটা হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। ওইটা নিয়ে আমরা নেগেটিভ থিঙ্কিংটা উড়িয়ে দিই ওকে। to get to positive. আচ্ছা, যেটাকে আমরা একটা কথা বলি ইনটিউশন, যে কোনো কিছু খারাপ হতে চলেছে, Right. যে আমার মন বলছে এটা কিছু একটা হবে, হুম। হতে পারে সেটা ভালো, আমি খারাপটাই এখন ধরছি, আমার মন বলছে এটা খারাপ কিছু হবে, আর হলোই। ইনটিউশন, এই বিষয়টা কি তাহলে? I don't believe in it, number one. But Déjà vu I believe in is that তুমি হয়তো এই এক্সপিরিয়েন্সটা তুমি দেখেছো আগে, স্বপ্নতে দেখেছো আর কমফর্টেবল লাগছে, হয়তো এটা এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ। এটা কিন্তু হয় ডেজা ভু বলে একটা জিনিস, আর জামে ভু, এই দুটো জিনিস আমি বিশ্বাস করি। বাট তুমি আশ্চর্য লাগবে তোমার, যখন আমার সাথে চিকিৎসা করছে মানুষ আর বলে দিচ্ছি সিমটমগুলো কি, ওরা ভাবে আমি হাত দেখি। আমি কোনো হাত দেখি না ভাই, লাইক I don't do astrology. Astro Talkie অন্য চ্যানেলে। But I feel that psychiatrists এত শুনেছি Do আমরা, you believe in astrology? I don't actually, but I've heard many good things that যেটা সায়েন্সের মতন লোকরা করে।
You know, there's some people like that have actually mathematically তোমার birthright সবকিছু করে অনেক দিন লাগে. পসিবল অ্যাকচুয়ালি? I don't know. I have no experience. I cannot say yes or no. যেরকম আয়ুর্বেদিক আমার এক্সপিরিয়েন্স আছে, কাজ করেছে, আমি দেখেছি নিজের চোখে, সেটা আমি বিশ্বাস করতে পারবো, রাইট? বাট এটা আমি কি মনে করি ইন্টুইশন অ্যাস্ট্রোলজি ইজ দ্যাট বিং রিয়েলি গুড অ্যান্ড ইনটুইটিভ. লোকজন তোমার সামনে বসে আছে, তুমি ওদের কষ্ট আর ব্যথাটা কিন্তু বুঝতে পারছো. 30 বছর করছি তো অনেক লোকের কষ্ট ব্যথা দেখেছি. So I can guess almost. তারা খুব ভালো কাউন্সেলিং করতে পারে, দ্যাটস ওয়াই সে বলে দিতে পারে এই প্রবলেমস হচ্ছে. And so they narrow it down to 5 best things and they start seeing কোনটা, তারপরে দেখার পরে বুঝে যায়. So that's intuition আমার মনে হয়. একটা প্রবলেম হয় যেটা হচ্ছে অনেকের সাথে হয়, এইমাত্র আমি এই ঘটনাটাই রয়েছি, আপনার সঙ্গে কথা বলছি, এরা পাশে বসে আছে, ক্যামেরা চলছে, আমার মনে হয় এই ঘটনাটা সেম ভাবে আগেও ঘটেছে. That's the déjà vu. Okay. That means that you've been in this life sometime before is what they say. এটা কি? You know, it's unexplainable. Oh, It's unexplainable. মানে সত্যি কি? Man, if you think of my thing is that I feel that যখন আমরা মরে যাই, I feel like we get another chance at life. ঠিক আছে? So if you feel that way, that means you might have been here before. And if you think about it, we might have been in different realities at the same time. এটা হচ্ছে multi. But আমার ওইটাও বিশ্বাস কিন্তু নেই, because আমার proof নেই, I'm a scientist. But আমি যে unexplainable জিনিস তো unexplainable জিনিস. And we cannot explain death. We cannot explain it. আর একটা যেটা প্রশ্ন ছিল এই ডেথ নিয়েই, মানুষ ডেথ এক্সপিরিয়েন্স করতে পারে, মানে কিরকম, যে মানুষ মারা যাচ্ছে সে বুঝতে পারে যে সে মারা যাবে? So আমি আবার বলছি, আমি হাত দেখি না. So ওইটা আর একটা সুপারন্যাচুরাল বিলিফ কিন্তু. সো আমরা তো জানি না কি হয় ডেথে. সো আমি যত গল্পগুলো শুনেছি, মানে জিরিয়াট্রিক সাইকিয়াট্রি থেকে ও অন্য আত্মীয়দের থেকে, ওরা বলে যে কেউ একটা কিছু দেখছে, একটা টানেলের মধ্যে যাচ্ছে. ইনফ্যাক্ট আমরা এটাও শুনেছি যে ডিএমটি একটা হরমোন আছে, রিলিজও হয় ডেথের সময়, তখন অনেক কিছু ভিজুয়ালস দেখা যায়. মোর অফ এ স্পিরিচুয়াল প্রসেস. তো কেন হয় সেটা আর কি করে হয়, একটা টানেল দেখা যায়, একটা কোথাও একটা যাচ্ছ, এরকম একটা আমরা কথা অনেক গল্প শুনি, বাট তার মানে যে আমি জানি না সায়েন্টিফিক্যালি কি করে ওটা বোঝাবো. আমি আমার গ্র্যান্ডফাদারের একটা স্টোরি শেয়ার করতে চাই হ্যাঁ, আপনাকে. প্লিজ, অফ কোর্স, আই লাভ টু হিয়ার ইট. আমার যে নিজের গ্র্যান্ডফাদার না, তার যে দাদা, তো হি ওয়াজ আনম্যারিড, তো আমার নিজের দাদুর মতোই. আচ্ছা. তো একদিন সকালবেলা তখন আই ওয়াজ 8 years old. ওকে. তো উনি আমাকে ডেকেছেন, ডেকে আমাকে দিদি ভাই বলতেন, ডেকে বললেন যে আজকে তোমার সঙ্গে আমার লাস্ট দেখা, আর কোনোদিন দেখা হবে না. তো আই ওয়াজ স্কেয়ার্ড, কি বলছে. তো আমি সঙ্গে সঙ্গে আমার গ্র্যান্ডমাদারকে বলতে গেছি, আমার ঠাকুমাকে বলেছি যে এরকম বলছে. তো বলো. কত বয়স ছিল তো? 8 years old. Oh my gosh, that's very young to hear that. হ্যাঁ, আর দেখা যাবে, আমার মনে আছে এই কথাটা. তখন আমি বললাম তুমি কোথায় যাবে, তখন এই সেড কি আমি আকাশে চলে যাব. আমি বললাম যে আকাশে তোমার জন্য জায়গা নেই, তুমি এরকম ভুলভাল কথা বলছো কেন. তখন আমাকে বললো যে এটা সিরিয়াস, শোনো, মন দিয়ে পড়াশোনা করো. তো মানে খুব সুন্দর করে বললো, দিদি ভাই তোমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না, এই ধরো বিকেলের পর আমি হয়তো এখানে আর থাকবো না, অন্য কোথাও চলে যাব. আমি আর্গুমেন্টে যাচ্ছি যে কি বলছো না বলছো. আমি আমাকে নিতে এসেছে, ওই দরজায় দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি আমাকে নিতে এসেছে, আমাকে চলে যেতে হবে, আমার সময় হয়ে গেছে. তো মানে কোনো হেলথ প্রবলেম ছিল না? নো, নাথিং. আচ্ছা. হি ওয়াজ 84 years old. হ্যাঁ, কোনো রকম হেলথ ইস্যু, আমি কোনোদিনও হসপিটালে ভর্তি হননি, কোনোদিনও খুব একটা যে চিকিৎসার মধ্যে শেষ বয়সেও যে কোনো মানে প্রবলেম ছিল তাও না. পটাশিয়াম, তারপরে আরও যা কিছু থাকে, সোডিয়াম পটাশিয়াম, সব কিছু ওকে. বুঝতে পেরেছি. হ্যাঁ, আমাকে বলছে যে আমি দেখতে পাচ্ছি দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে, আমাকে যেতেই হবে. আমি ওই একটা আওয়াজ শুনতে পাচ্ছি, টিক 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 করে, আমার সময় চলে এসছে, আমার কিন্তু ওই টিক টিক আওয়াজ হচ্ছে, আমার অ্যালার্ম ক্লক কিন্তু বাজবে বিকেলে. আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার ঠাকুমাকে জানাই. তো
ভাবছে কোনো রকম শরীর খারাপ, জ্বর হয়ে মানে হালকা জ্বর হয়েছিল আর কি, জ্বর হয়েছে বলে এরকম বকছে, এরকম যা হয় জ্বরের ঘোরে মানুষ যা একদম বলে। একদম বাট দাঁড়িয়ে আমাকে ডেকে বলল। দেন আমি না বিকালবেলা নাচের স্কুলে যাই মায়ের কাছে, ঠিক 4:50 খবর আসে যে হি ইজ ডেড। তো আমি বিষয়টা বুঝতে পারিনি Right. যে দেখতে পাচ্ছে কেউ একজন নিতে এসেছে, আমি আর বিকেলে থাকবো না, প্রপার টাইম। And that's crazy that natural causes এ মারা যায় usually যখন কেউ বলছে এটা we have to think মানে যখন আমি mental health এর কথা ভাবছি হ্যাঁ I'm thinking about suicide না মানে এই না automatically আমি ভাবছি কেন হুম, is that how would someone understand and এটা know মানে এর সময় হয়ে গেছে yes, very tough to understand হুম, মানে that's supernatural that you've experienced yes. আবার আমার নিজের দাদুর সঙ্গে যেটা হয়েছে, তখন আমি কলেজে পড়ি আর কি। আচ্ছা হি ওয়াজ অ্যান মানে তিনি অভিনেতা হতে চেয়েছিল। আচ্ছা তিনি উৎপল দত্তের গ্রুপে থিয়েটার করতেন। wow তো ফ্যামিলির কারণে সেটা হয়ে ওঠেনি। তো লাস্ট স্টেজে উনি যখন হসপিটালাইজ ছিলেন, তো উনি ভাবতে শুরু করেছেন যে উনি স্টেজে আছেন। তো উনি এরকম লিখছেন যে আমাকে একটা লেখা লিখেছেন, ভক্তি ভরে ভবযন্ত্রণা সহ্য করতে হবে। মানে এটা একটা অনেক বড় মিনিং আছে ফিলোসফিক্যালি, যেটা আমার মাথার ওপর দিয়ে গেছে, পরে আর কি sure বুঝতে পেরেছি। দেন আমাকে আর আমার মাকে বলছেন যে মৃত্যুর ভূমিকায় অভিনয় করা তো খুব টাফ ব্যাপার, এটা তো আগে থেকে বলে দেওয়া হয়নি আমাকে, আমি মঞ্চে উঠে হঠাৎ করে কিভাবে প্রস্তুতি নেব, মানে কিভাবে প্র্যাকটিস করবো আমি স্টেজে এখন। মানে উনি ভাবছেন যে পুরোটাই একটা সিচুয়েশন চলছে, যেটা উনি স্টেজে রয়েছেন, দিল্লিতে শো হচ্ছে, সেখানে উনি একজন acting ডেড করছে acting বডির ভূমিকা অভিনয় করছেন, এবং সেখানে ওনাকে নিঃশ্বাস প্রশ্বাস চেপে রাখার একটা প্র্যাকটিসে ওনাকে থাকতে হতো, সেটা উনি প্র্যাকটিস করেননি। দেন কি হবে অডিয়েন্সে বুঝে যাবে। wow মানে that's really crazy মানে ইয়েস, amazing মানে ও মানে ভেবেছে যে অ্যাক্টিং করছে ওই সময়টায় হ্যাঁ মানে এই পুরো মানে জীবনটা অ্যাক্ট ছিল মানে উনি স্টেজে রয়েছেন, মানে এরকম আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন চরিত্রে অভিনয় করছো, আমার মাকে জিজ্ঞেস করছে তুমি মানে কোন চরিত্রে বুঝতে রয়েছো। পারিনি তোমরা হ্যাঁ মানে চিনতে পারছে যে না সে তো আমি চিনি দিদিভাই তুমি, কিন্তু ও তুমি এইখানে কোন চরিত্র অভিনয় করছো, কোন আচ্ছা ভূমিকায় রয়েছো। তো উনি wow ভাবছেন that's উনি pretty deep স্টেজে রয়েছেন, বাট এখন ওনাকে ডেড বডির ভূমিকায় অভিনয় করতে হবে, এবং তার পরের দিনকে ওনার ডেথ হয়। wow মানডের ঘটনা এটা, আর টিউসডে উনি মারা যান। আমি এই দুটো এক্সপিরিয়েন্স দেখেছি, মানে করেছি আর কি, যে আমি বুঝতে পেরেছি এই দুজনই মৃত্যুকে দেখতে পেয়েছিলেন। একজনকে ধরে নিলাম যে ওনার অনেকটা অসুস্থতা ছিল, হসপিটালাইজ ছিলেন, মেনে নিলাম। বাট ফার্স্ট ওয়ান একদম ন্যাচারাল ডেথ। উনি বাথরুমে গেছিলেন, বাথরুম থেকে ফিরে এসে ওনার হার্ট অ্যাটাক হয়, মারা যান। gosh তো that's কি very করে আমার strange এখনো গায়ে কাটা দেয় যখন ওই কথাটা আমার মনে পড়ে, যে আমি ওই ঘড়ির টিকটিক আওয়াজটা শুনতে পাচ্ছি। রাইট ওইটা আমি মানে যেগুলো তুমি বলেছো না ওইগুলো আমরা শুনি না আমরা শুনি যখন কেউ মরে যাচ্ছে আর যদি ফেরত আসে এটা আমি একটা আর্টিকেলে পড়েছি। ওইটা শুনেছি যে মানে কি হচ্ছে ভেতরে যখন মরে যাচ্ছিল তারপর ফেরত আসে হুম, কি হয়েছে ওইটা শুনেছি এটা যখন সাদা বেঁচে আছে দরজা। যখন বেঁচে এটা আছে যে এগুলো শুনিনি যেটা তুমি বলছো এটা কিন্তু অনেক ইন্ডিয়ান মানে যারা রয়েছে আমার বন্ধু বান্ধব অনেকেই কিন্তু শুনেছে, মানে যে দাদুদের। সময় যখন শেষ হয়ে যাচ্ছে যে বুঝে যাচ্ছে হ্যাঁ বুঝে যায়। That's আমাকে আমার weird. ঠাকুমা ছোটবেলা থেকে গল্প করতো যে ওই তো যমরাজ দাঁড়িয়ে থাকে, ওরা কথার কথা বলতো। সেটা তো গল্প হ্যাঁ মানে আমাদের গল্প, ছোটবেলার একটা হ্যাঁ বাট গল্প ওরা বলেন যে আমরা দেখতে পাই। হ্যাঁ তো অনেক কি দেখতে পাই আমি জানি না, তবে কিছু তো বুঝতে পারে, নইলে কি করে বললো যে আমি আর বিকেলের পর থাকবো না। সেটা ঠিকই সেটা আহ, ঠিকই এটা কি মানে কোনো কিছু তো বুঝতে পেরেছে এটা কি কোনো সাইকোলজিক্যাল প্রসেস বা কিছু? সাইকোলজিক্যাল প্রসেস ইজ দিস আমার শেষ দিন আসছে আমি বুঝতে পারছি আমার বয়স হচ্ছে আমার ব্রেনটা স্লো হয়ে যাচ্ছে এটা পার্টিকুলার ডেট এন্ড টাইম কি করে হয়? সেটা আনএক্সপ্লেনেবল নট সায়েন্টিফিক অ্যাগেন আমি বলছি অনেক লোক ভাবে সাইকিয়াট্রি অ্যান্ড মানে সাইকিক বিং সাইকিক হুম ওটা একই জিনিস ওটা একই জিনিস সাইকিক হচ্ছে যারা বুঝতে পারে কি হবে ফিউচারে যেটা আমার বিশ্বাস নেই কে 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 জানে ফিউচারে কি হবে জাস্ট আমরা জানি একটা জিনিস জিনিস পাল্টাবে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস পাল্টাবে পাল্টাবে। that's the only thing we can think about কি প্রেডিকশন কি না that's can be luck or skill or নিজেকে নিজের বডির সাথে কানেকশন থাকে বডি মাইন্ড কানেকশন যেটা বলে
And the mind is very vast. So Very vast. 80% আমরা জানি না। So যেটা এখনো বলছো সত্যি কথাও বলতে পারে, but আমি জানি না। I'm very open to hearing stories, but আমি জানি না আর কোনো scientific way to explain করার নেই। So your stories are unique. মানে আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, বাট মানে আমি এটা নিজে ফেস করেছি যে কি করে পসিবল, মানে আমিও Right. সবকিছুর কারণ খুঁজি। হ্যাঁ, কেন? আমিও কেন? এটা তো কেন? সাইকিয়াট্রি হচ্ছে হ্যাঁ। কেন? Q? Why? না, Why did it happen? বিয়ন্ড সায়েন্স এই বিষয়টা বিশ্বাস করতে ঠিক ইচ্ছা হয় না। Sure. নিশ্চয়ই কিছু না কিছু তো থাকবে। There is something beyond science, but এই যে সাইকিয়াট্রির ব্যাপারটা লোকরা ভাবে যে একটা অদ্ভুত মতন ভূত আসছে, নলে একটা সুপার ন্যাচুরাল কিছু হচ্ছে, ওইটা সত্যি না। একটা কারণ থাকে। ওই জন্য যখন আমি why জিজ্ঞেস করি, কেন, উত্তর পাওয়া যায়। এবার আমরা আড্ডার একদম শেষের দিকে। তাই বল। এবার আমি জানবো যে গুড কর্মা নিয়ে। Oh, yeah. গুড কর্মা মেন্টাল হেলথ কিভাবে শুরু হলো, এবং গুড কর্মা মেন্টাল হেলথ কি কি করছে। অনেক রিসেন্ট যে র্যাপটা শুনলাম না, অ্যামেজিং you, মানে কি thank বলবো, you. যে প্রত্যেকটা ওয়ার্ড মানে এতটা হার্ট টাচিং, ভাবা যায় না। যারা দেখেননি বা শোনেননি তারা অবশ্যই গিয়ে শুনুন, Yes. পেজে অবশ্যই পেয়ে It's যাবেন। on SVF. নেয়ামিটা খুব ভালো গানটা। ওটা নাম্বার Yes. 1 গানটা বানিয়েছিলাম লকডাউনে। সো হ্যাঁ, গুড কার্মা হচ্ছে একটা ইনিশিয়েটিভ আমরা শুরু করি ইউএস থেকে। আমি বাবাকে Okay. বলি যে একদিন আমি ফেরত আসবো বাবা, আর আমি এটা শুরু করতে চাই। ভালো কার্মার একটা নাম। কেন ভালো কার্মা? হচ্ছে ডাবল মিনিং আছে, হচ্ছে ভালো কাজ একটা, আর একটা হচ্ছে বুদ্ধিস্টের, ইফ ইউ ডু সামথিং টু সামওয়ান তুমি ফেরত পাবে। More than money, you'll get happiness and you get peace, mental peace. আর আমি এটা সত্যি বিশ্বাস করি। হয়তো বাবার রেজিং থেকে এটা মানে লাল পার্টি, বাট সবাইকে ভালো করে দেখা, সবাই একসাথে উঠবো, এরকম একটা আমার সবসময় একটা চিন্তা, আমরা কি করে একসাথে সবাই। তো কর্ম হচ্ছে ওইটা যে আমার দেশে আসছি ফেরত, আমি চেষ্টা করব মানসিক রোগটাকে বোঝানো সবাইকে। 1 নম্বর হচ্ছে থ্রু লজ্জাটা ভাঙার জন্য, মানে স্টিগমা। How do we break the stigma? Why do they call me পাগলের ডাক্তার? Why do they call a patient or পাগল? সেটা আমি বুঝিনি। সবার তো একটু বেশি একটু কম চাপ আছে। So we have to think like that. মানে আমরা ভাবি এরকম, বাট ভুলে যাই এটা সোসাইটির জন্য। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম রান করতে হবে। আতঙ্ক, আজকেই বললাম আতঙ্ক কি। লোকরা কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, ব্রেনের ডাক্তারের কাছে যাচ্ছে, রেসপিরেটরি ডাক্তারের কাছে যাচ্ছে, মানসিক রোগের ডাক্তারের কাছে যাচ্ছে না। এত থিক ফাইল হয়ে সব নর্মাল আসছে, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাব না, যেটা 1 সপ্তাহের মধ্যে ঠিক করে আমি দিতে কি পারে। পাগল নাকি? হ্যাঁ, বাট ইটস নট অ্যাবাউট বিং পাগল। ওই কষ্টটা কোথায় থেকে আসছে আমরা বুঝতে পারছি। It's that. Right. So that's awareness. Number 3 number হচ্ছে accessibility. Means সবার একটা mental health is a right. Means তোমার একটা mental health চিকিৎসা is a right. তুমি যদি চেপে থাকো, এটা actually একটা crime. এটা human rights violation. যে কাউকে তুমি মানে mental health treatment করতে দিচ্ছ না is a very bad crime. ঠিক আছে? তো এই mental health সবার জন্যে আমি এটাও দিতে চাই। তো অ্যাক্সেসিবিলিটি প্রোগ্রাম এরম, লাইক ইন্টার্ন যতরা আসে ট্রেনিংয়ের জন্য, ওরা হয়তো 50 না 100 টাকা চার্জ করে পেশেন্ট থেকে। আমি হয়তো 2000-3000 করছি, বাট এরা শুরু করে 50। আমি শেখাই এদেরকে এভরি স্টেপ অফ দ্য ওয়ে। তো একটু বেশি করে সবার চিকিৎসা হয়ে যাবে। ওকে, মানে সব ধরনের মানুষ এখানে আসতে পারে? আসতে পারে, আসে না, বাট আসতে পারে। আর সিস্টেমটা আছে। কি করতে হবে? আমাদের এই নাম্বার 1 গোলটা, লজ্জাটা ভাঙতে হবে, আর অনেক লোক আসতে হবে। আমাদের বললাম না, হাইয়েস্ট রেট অফ সুইসাইড। আর যদি পুরোনো দিনের মানুষটা এখনো ওই বলে যে এই পাগলের ডাক্তার যাস না, জল খা, সব ঠিক হয়ে যাবে, তাহলে তো মুশকিল। লাইক কি করে ঠিক হয়ে যাবে? এই যে বিভিন্ন ইন্ডিয়াতে আসার পর বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং হয় বা যাই হোক না কেন, সেখানে এরকম কোনো অড সিচুয়েশন হয়েছে যেটা পাগলের ডাক্তার বা এরকম? ওরম হ্যাঁ, কি হয় না, আমি বলছি অনেস্টলি, ইভেন বন্ধুরা যদি বুঝতে পারে যে আমি বুঝতে পারছি যে ওদের কোনো প্রবলেম হচ্ছে, ওরা পালিয়ে যায় আমার থেকে।
লাইক সত্যি পালিয়ে যায়। লাইক আই এম আ গুড ফ্রেন্ড বাই দ্য ওয়ে, আমি ভালো মানুষ, লাইক ইন দ্য সেন্স অফ আই এম আ গুড বন্ধু, আই লাভ বিং ফ্রেন্ডস টু পিপল, বাট আমারই কষ্ট লাগে যে এরা, আমি বুঝতে পারছি ওদের কষ্ট হচ্ছে, বাট ওরা পালিয়ে যাচ্ছে যে আমি না বুঝি। Yes. So that's a very hard thing to take, right? Think about it. Because I'm a psychiatrist. But actually কি করি আমি জানো? আমি এগুলো করি না কাজের পরে। Because আমি কেন করবো? আমি ব্রেনটা কেন খাটাবো? I want to enjoy my time also, right? So এটা কেউ বোঝে না। ও বলছে ও ডক্টর, মানে রঞ্জন তো সবাই কে চেনে। তুমি যেন ভাবছো, But আমি সবাইকে চিনি না ওরম ভাবে। বুঝতে You পেরেছি। get what I'm saying? So the problem is that ওরা পালিয়ে যায়। And কয়েক সময়ের জন্য পালিয়ে যায়, তারপর নরমাল হয়ে ফেরত আসে, এরকম একটা। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, Sure, এই sure. যে যেটা বলে যে কারোর বসা, এই যে আমার কথা বলা, আমার হাত নাড়া, আমার চোখ, আমার Behavior, ব্যবহার। কনফিডেন্স, এটা দেখে একটা আন্দাজ করা যায় যে আমার কনফিডেন্স অ্যান্ড অল, সবকিছু সবকিছু বোঝা যায়। ইভেন হ্যান্ড রাইটিং টু। Yes, handwriting, the way you look, everything. Having gone through it myself, when you actually have an issue, তোমার অনেক সুবিধা হয় অনেক অন্য লোকের অসুবিধাতে বুঝতে। সো কি হয় এই দেশে না, আবার বলছি তোমাদেরকে, অডিয়েন্সকে, তোমরা কি চাইছো স্বামীর মতন একটা ডাক্তার যাদের কিছু হয়নি জীবনে? সেটা তো তার মানে মিথ্যুক। That is not true. It's false. Right? Think about it. যাদের কিছু হয় না তুমি কেন কথা শুনবে? They have not overcome anything. They're acting like God. It's not possible. আমাদের সবার ভুল হয়। ওই ভুলটা থেকে আমরা এগিয়ে যাই। রাইট। এরপরে আমি আসছি যে গুড কর্মাসের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে। হ্যাঁ। তো আমাদের ক্যাচফ্রেজ হচ্ছে think good, do good. ভালো ভাবো, ভালো থাকো। এটা কেন বলেছি ইজ দ্যাট বিকজ সত্যি আমাদের মনটা ঠিক রান করলে না, জীবনটা একদম স্মুথ যায়। আর মানে শরীরটাও ঠিক থাকে, জীবনটা স্মুথ যায়। তো আমরা যদি ভালো ভাবি, ভালো থাকবো, রাইট? ইটস ভেরি সিম্পল। সো কি করে এটা হয়? নাম্বার 1, আমাদের কয়েকটা এই যে ভিডিও বানানো, অ্যাডভোকেসি বানানো, আমাদের ইনস্টাগ্রাম খুবই বড়, সবাই ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ কজিং অ্যান এডুকেশনাল awakening young generation, right? In Gen Z. এটা আমি Gen X, but Gen Z তে অনেক কিছু দেখছি পার্থক্য এখন। Because they're smarter than us. They're actually knowledgeable. হয়তো অনেক স্ক্রিন টাইম আছে বলে, বাট অনেক নেগেটিভও শুনছি Gen Z এগেনস্টে, বাট ভালো জিনিসটা বলি, ওরা খুব লড়াই করে নিজের রাইটসদের জন্য। না, একটা পজিটিভ জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি জেনজিতে, ওরা সম্মান করতে জানে না, ওরা মুখে মুখে তর্ক করে, ওরা বেশি কথা বলে, বেশি পাকা। কিন্তু আমরা যারা 90s কিড, আমি যেমন You're Gen Y, I think, হ্যাঁ, right? Yeah. তো 90s কিড, আমার 97 বর্ন, তো আচ্ছা। 97-এ এই সময়টা যারা জন্মেছে, Millennial. 97, 99, এই সময়টা যারা জন্মেছি, তাদের কি হয়েছে, তারা যখনই কোনো কথা বলতে গেছি, একদম মুখে মুখে কথা বলবি না। আমি হয়তো সত্যিটা বলতে গেছি, তুমি তর্ক করছো আমার সঙ্গে, আমি বলতে যাচ্ছি যে জিনিসটা আমি করিনি, তুমি মুখে মুখে তর্ক করছো, বড়দের মুখে মুখে তর্ক করছো, দিয়ে দাবিয়ে দাও, বড়দের কথা এটা কেন বলছিস? এখানে কেন কথা বলছো, দিয়ে দাবিয়ে দাও। না, আমার মনে হচ্ছে তাদের থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ যারা কথা বলছে মুখে মুখে। একদম একদম। দেখো, আমাদের রেসপেক্টের জন্য আমরা আটকে যাচ্ছিলাম, যেটা ভালো না করছিলাম। তো আমরা যদি সব ফিলিংগুলো চেপে রাখি, বিকজ আমাদের বাবা মা ওইটা শিখিয়েছে আর ওদের বাবা মা ওইটা শিখিয়েছে, ইটস নট কারেক্ট। ও তো তাড়াতাড়ি মরেছে ওটার জন্য, বিকজ এক্সেসিভ স্ট্রেসে তো বাঁচা যায় না। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক দ্যাট। I want to enjoy every moment of my life. Every breath is precious. তুমি যদি না নিতে পারছো ভালো করে, আর যদি না এনজয় করতে পারছো, তাহলে কি লাভ? Honestly, কি লাভ? রাইট। একটা ভিডিও দেখেছিলাম, বেশ ভাইরাল হয়েছিল, এটা হচ্ছে মদন মিত্রকে গান শেখানো। এই এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। তুমি বলছিলে নে, আমি ওই গানটা ওইটা বানানোর পরে ঠিক অনেকটা একটু পাবলিসিটি পেয়েছিলাম। সো মদন দা গান বানায়,
তো ও হুম। লাভলি বানিয়েছিল। হুম, হুম, আমাকে হুম। জিজ্ঞেস করেছিল পার্টিসিপেট করতে। আমি করিনি ওই বছরটা। হ্যাঁ। দুর্গাপূজার সময় আই থিংক ইট ওয়াজ। আমি বাইরে ছিলাম। তারপর নেক্সট বছর ও জিজ্ঞেস করেছে। বাট এবারে আমি ভেবেছি যে দেখো মানসিক রোগের জন্য যদি একটু মানে অ্যাডভার্টাইজিং হয়, আই থিংক ইট বি ওকে বিকজ হুম, তাহলে আমি একটা কাজ এগোচ্ছি। হুম, হুম। সো ওই জন্যে দেগোল বানিয়েছিলাম ওনার ওকে। জন্য। সো এটার এক্সপেরিয়েন্স কেমন ছিল? সো I'm actually একটু শক ছিলাম যে আমি মাচা পাবলিকের জন্য গান বানাতে পেরেছি। আমি ইউএস একটা ছেলে এসে মাচা মানে পাবলিকের জন্য শিখেছি। এটা একটা I'm not complimenting myself, but এটা আমার খুব একটা টাচ আছে that আমি যদি একটা জায়গাতে যাই না, আমি সব শিখবো ওদের কমিউনিটির মধ্যে কি হচ্ছে। তো ওইটা করেছি। আর তখন দেখেছি অনেক ভিডিও এগুলো। তখন আমি বুঝতে পেরেছি যে হয়তো একটা পলিটিক্যাল স্যাটায়ার মতন হুম, কিছু একটা হুম, চাইছে। হুম, হুম। তো আমি যতটা পেরেছি লিখেছি আর গানটা বসিয়েছি। ফাইন, সবার খুব পছন্দ হয়েছে। জানি না কত অনেক ভালো গান আছে ওইটা ইটস ইফি বাট ইটস ফানি ভেরি ফানি। হ্যাঁ। এবার আরেকটা জিনিস জানতে চাই যে আ আপনি সাইকিয়াট্রিস্ট, মনের ডাক্তার। হুম, আপনারও তো মন খারাপ হয়। একদম। তখন সেক্ষেত্রে সেটা কিভাবে I also go to a therapist. আমি নিজেকে নিজে? নো নিজেকে নেভার করতে হয় মানে করতে নেই। ওকে। Because আমি হয়তো আমার যদি ওয়াইফের সাথে ঝামেলা হচ্ছে, ওয়াইফ কেন আমার কথা শুনবে? She thinking of me as a husband, not হুম, as a psychiatrist. হুম। রাইট? সো ওই ক্ষেত্রে আমাকে যেতে হবে কারোর কাছে। তো আমার ইউএস এর সাথে একটা কানেকশন আছে যে অনলাইনে আমি থেরাপি করি। ওকে, তো যখন অসুবিধা হয়, যখন না অসুবিধা ওকে। বিকজ আরেকটা জিনিস ইজ দ্যাট ওই দেশের একটু কনফিডেন্সিয়ালিটিটা একটু বেশি থাকে। যেরকম আমি অ্যাডিয়ার করি। আমি কারোর কথা কাউকে বলি না। আমি জানি না এটা সবসময় হয় কিনা এখানে। তো ওই জন্য একটু চাপ লাগে। ওই জন্য বাইরে করি। বাট একটা করা উচিত। একদমই। No matter what, whatever community, Hindi bhasha, English, whatever you can, you should might get it online. যদি কলকাতাতে না আসতে চান, বাট করা উচিত। এবার আসছি যে আপনার ইউএসএ থেকে ইন্ডিয়া, দার্জিলিং জীবনের সবকটা চ্যাপ্টার মিলিয়ে টপ মানে বেস্ট ৫ টা মোমেন্ট। সেটা হতে পারে স্যাড, সেটা হতে পারে ফান, সেটা হতে পারে ভীষণ আম চেরিশ করতে ইচ্ছা করে Yes, এরকম একটা মেমোরিজ। এরকম জীবনের বেস্ট ৫ টা মুহূর্ত। yes. Number one would be এখানে চলে আসা বাবার সাথে থাকা। Number one. ঠিক আছে? Number two হচ্ছে যখন মেডিকেল গ্র্যাজুয়েশন হয়। মেডিকেল গ্র্যাজুয়েশন আমি সবকিছু একই করে নিচ্ছি। দার্জিলিং এর গ্র্যাজুয়েশন, মেডিকেল গ্র্যাজুয়েশন এবং রেসিডেন্সি গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন ইজ গ্র্যাজুয়েশন। হুম, আবার রিলেটেড টু বাবাকে হুম, প্রাইড দেওয়া। ঠিক আছে? আমাকে নিজেও বাট বাবাকে বেশি দেওয়া। ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে নিজের জন্যে is that when I met my wife here because I felt that এখন I'm a divorcee, আমি আবার শুরু করছি জীবনটা। আর আমি এখন ঠিক করে এরম করে রিলেশনশিপটা রাখবো। So that was a very big moment in my life. Realization of I'm also worth it, I'm also lovable, and I found a partner that I can share that with. ঠিক আছে? Number 4 হচ্ছে is working with Mother Teresa. যখন আমি intern ছিলাম মণিপালে, হুম, হুম, ওই ভাষাটা তো বুঝতে পারি না, বলতেও হুম, পারি না। হুম, হুম, একটা কানাডা ট্রান্সলেটর ছিল হুম, সবসময়। হুম, হুম। তখন তো এসব ছিল না ফোন-টোন। তো কানাডা ট্রান্সলেটর ছিল। ও বিরক্তকর। মানে you cannot explain yourself মানে যখন ল্যাঙ্গুয়েজের একটু চাপ থাকে। তো এখানে এসে আমি বাংলাতে মাদার টেরেসার সাথে কাজ করেছিলাম। টিবি ওকে। হুম, স্যানিটেরিয়াম আর হুম, ওই যে হুম, লেপ্রসি ইউনিটে। হুম, হুম। ওটা অনেক দিন আগে বাট ওইটা হচ্ছে মাদার টেরেসা আই থিংক ৪ মাস after before she passed away. So I got to work with her in the last stages. That was very special. মানে একদম কি How বলবো? was the experience? Yeah, so Mother Teresa actually predicted আমি psychiatrist হব। বলেছে যে আমি বাচ্চাদের সাথে কাজ করব। বলেছে একদিন যে আমি বাচ্চার সাথে কাজ করব। তুমি যেখানে কষ্ট পেয়েছো তুমি ওই কাজটাই করবে। তখন আমি ভাবলাম pediatrician বলছিল। আমি সাইকিয়াট্রির কথাই ভাবছিলাম। ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েট, সাইকিয়াট্রি জানিও না। ওই দেশে গিয়ে এক্সপোজার হয়েছে। বুঝতে পারছো? তো ওইখানে গিয়ে আর মাদার টেরেসার কথা ভেবে আমি আগে আমি বুঝতে পারিনি উনি কি বলতে চাইছিলেন। বাট তখন বুঝতে পেরেছি যে আমাকে চিনতে পেরেছে।
তো আমাকে 5 স্ট্যান্ডার্ডে দেখেছে আমার মার সাথে এয়ারপোর্টে ইন শিলিগুড়ি। তো আমরা তখন মাদার টেরেসা থেকে অটোগ্রাফ নিচ্ছি, ওই অটোগ্রাফে তো এখনো আছে। তখন ওই সময়টা মনে পড়েছে আর বলছে তুমি সুন্দর করে বড় হয়ে গেছো। মানে মনে আছে সবটা। আমার কিরম চুলটা কিরম দাঁড়িয়েছিল, লাইক হুম, it was very special for me. So মানে উনি যে বলেছেন তুমি বাচ্চাদেরকে সেবা করো যে কোনো দেশে, আমার খুব ভালো লেগেছে এবং আমার খুব স্পেশালও লেগেছে। তো মাদার টেরেসা ইজ মাই মেন্টর অ্যান্ড আইডলস। আরেকটা হবে নেতাজি, আরেকটা হবে আমার বাবা, আর একটা হবে টুপাক, একটা দারুণ একটা র্যাপার। হুম, তো এই 4 টে মানুষ আমাকে পড়ে মানুষ করেছে কোনো মতে। নিজেকে তৈরি করতে আরো Yes, yes, রিঙে my চড়ে। idols. So, you know, I never wanted to be the Bhitu Bengali because of Netaji. হুম, I wanted to be a strong Bengali. হুম, I wanted to be a Sahosh Bengali. So, এটা Netaji. Mother Teresa compassion শিখিয়েছে। রাইট। Being tough in America, Tupac শিখিয়েছে। আমার বাবা সব কিছু শিখিয়েছে, এখানে কি করে চলতে হয়, ওইখানে কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। It was such a মানে pleasure. অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, বাট অনেক কিছু বাকি থেকে গেল। বাট Yes. আমাকে কথা দিতে হবে যে আমরা সেগুলো নিয়ে আবার আলোচনা করব। তুমি যদি আমাকে চাও আমি আসবো। থ্যাংক ইউ Yes. সো মাচ। Yes. আমাদের টকবকের দর্শকদের কি বলবেন? Thank you. Have a good day. ওকে, এত ছোট, এত সুন্দর একটা কনভারসেশনের পর একটা মানুষ, অনেক দর্শক যারা আপনাকে দেখতে পছন্দ ওকে, করছে। ওকে। তাহলে আমি একটা জিনিস বলছি, ঠিক আছে? আমাদের জীবনটা বেশ ছোট আছে। তো যদি আমরা ঠিকঠাক না থাকি, একটু শান্তি যদি না পাই, তাহলে কি লাভ হলো? তো যদিও কাউকে ভালোবাসো, আর যদি ভালোবাসা না পাচ্ছ, দেওয়ার তো একটা জিনিস আছে না? তুমি দিয়ে যাও। যদি ক্ষতি হচ্ছে, তাহলে আর দিতে হবে না। সো এইগুলো আমি তোমাকে শেখাতে চাই যে যত রিলেশনশিপ প্রবলেম আমি দেখি ইজ বিকজ এই টু ওয়ে এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু একদিকে যাচ্ছে। তো ভালো ভাবো, ভালো থাকো। এটা ডক্টর রঞ্জন ঘোষ। থিঙ্ক গুড, ডু গুড। থ্যাংক ইউ Yes. সো মাচ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আপনারা যদি সমস্যায় ভুগছেন, কনফিডেন্সিয়াল রাখতে চাইছেন, আমাকে মেসেজ করতে পারেন, আমাদেরকে মেল করতে পারেন। আমরা চাইলেই সেটা নিয়ে আবার একটা পডকাস্ট করতে পারি। এই জানবেন আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো আরও 10 জনের সেই সমস্যাটা হচ্ছে। একজনকে তো এগিয়ে আসতে হবে, ভয়টাকে ভাঙতে হবে। তাই আপনি প্রথম হন, ভয়টা ভাঙুন, অন্যদেরও ভয়টা ভাঙান। দেখতে থাকুন টকবক।